আসসালামু আলাইকুম রন ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শাকিবুর রহমান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগে। তো আমি তোমাদের ম্যাথ এবং ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো এই লেকচারে মূলত আমরা ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই ভেক্টর চ্যাপ্টারে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, যেটা উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, সেখানে যেইটাকে টাইপ ওয়াইজ যে প্রশ্নগুলো আছে কনসেপ্টের পাশাপাশি আমরা ওই রিলেটেড প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এর পরবর্তীতে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম সলভিং গ্রুপে তোমরা সেই অংশটা দিতে পারো, সেখানে আমরা ওখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে ভিডিওটা যদি কোথাও না বুঝো তো টেনে দেখার চেষ্টা করবা, যেহেতু রেকর্ডেড ভিডিও তো তোমরা আশা করি একটু টেনে দেখলে বিষয়টা বুঝতে পারবা। যদি কোথাও ভালো না লাগে সেটা টেনে স্কিপ করতে পারো। তো এখানে রেকর্ডেড ভিডিওর অনেকগুলো কিন্তু সুযোগ রয়েছে, তো এগুলো কাজে লাগাবা, অথবা তুমি চাইলে স্পিড বাড়াই দিয়েও ভিডিওটা দেখে নিতে পারো। তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই আমরা মূল ভিডিওতে আমরা চলে যাই। প্রথমে আমরা আসলে ভেক্টর ও ভেক্টরের লব্ধি এই টাইপ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ভেক্টরের যে কনসেপ্ট, এটা সবাই জানি যে ভেক্টর মানে কি, যে সকল আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদের কি বলা হয়, তাদের বলা হয় রাশি। তো এই রাশিগুলোর মধ্যে দুই প্রকার রাশি পাওয়া যায়, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে কি বলতো স্কেলার রাশি। তো স্কেলার রাশি কারা, যাদের শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তারা হচ্ছে স্কেলার রাশি, এবং যারা হচ্ছে যাদের প্রকাশ করার জন্য কি লাগে বলতো, যাদের প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি 6 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে একটা গাড়ি গেল, কোন দিকে গেল, দক্ষিণে গেল, তাহলে 6 মিটার এটা হচ্ছে তার মান, এটা হচ্ছে কি তার মান, এটা হচ্ছে বেগের মান এবং এটা হচ্ছে বেগের দিক। তো দেখো বেগকে প্রকাশ করার জন্য আমার মান এবং দিক দুইটাই লাগলো, তাই না? তো যার ফলে এটা একটা কি ভেক্টর আসে। তো স্কেলার কি শুধুমাত্র মান। তো আমি যদি বলি দৈর্ঘ্য, তো একটা টেবিলের দৈর্ঘ্য কত 5 মিটার, তো আমি কি বললাম যে দক্ষিণের দৈর্ঘ্য কত, পশ্চিমের দৈর্ঘ্য কত, এমন তো না, শুধু জাস্ট দৈর্ঘ্য বললাম, এটা হচ্ছে স্কেলার রাশি, তাই না? তো এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে কিছু উদাহরণ সেগুলো আমাদের প্রায় পরীক্ষা এসে থাকে। তার মধ্যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ দেখবা তোমার হচ্ছে দেখো সময়, তাপমাত্রা, তারপর হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে বিদ্যুৎ প্রবাহকে ভেক্টর হিসেবে চালাই দেয়, মানে মনে করে, ঠিক আছে? তো বিদ্যুৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি। তারপর বিভব পার্থক্য, এটাও কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে? এই দুইটা মনে রাখলে এই দুটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আর এই দিকে কিন্তু আমাদের ক্ষেত্রফলটাই, যে ক্ষেত্রফল কখনো কখনো ভেক্টর হিসেবে ব্যবহৃত করা হয়। যখন ভেক্টর তখন এর দিক হবে তলের লম্ব বরাবর। যদি মনে করো সবগুলা এখানে দেখো অপশন দেওয়া আছে স্কেলার, ভেক্টর শুধুমাত্র দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে ভেক্টর রাশি, ঠিক আছে? সাপোজ 4টা অপশনের মধ্যে একটা দেওয়া আছে দ্রুতি, একটা দেওয়া আছে কাজ, একটা দেওয়া আছে শক্তি, ঠিক এই 3টা অপশন দেওয়া আছে। আর 4 নম্বর অপশন দেওয়া আছে হচ্ছে তোমার ক্ষেত্রফল। বললো যে নিচের কোনটি ভেক্টর রাশি, তাহলে অবশ্যই ক্ষেত্রফল হবে ভেক্টর রাশি। এর দিক কোন দিকে, এর দিক হচ্ছে ক্ষেত্রফলের যে দিকটা সেটা হচ্ছে এই তলের ঠিক লম্ব দিকে, তলের কি হবে ঠিক লম্ব দিকে, ঠিক আছে? তলের ঠিক লম্ব দিকে ক্ষেত্রফলের দিকটা ধরা হয়। আর আমাদের ভেক্টর রাশির মধ্যে আমরা দেখো সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, টর্কটা মনে রাখো, টর্কটা কি ভেক্টর রাশি, ঠিক আছে? কৌণিক ভরবেগ, প্রাবল্য, যত প্রকার প্রাবল্য আছে, ভ্রামক, যত প্রকার ভ্রামক আছে, শুধুমাত্র এখানে তোমার জড়তার ভ্রামকটা হবে স্কেলার রাশি, ঠিক আছে? জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক বাদে সকল প্রকার ভ্রামক কিন্তু হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? জড়তার ভ্রামক বাদে সকল প্রকার ভ্রামক কি বলতো ভেক্টর রাশি, এবং যত প্রকার প্রাবল্য সবগুলো কি হবে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির আরও কিছু উদাহরণ থেকে আমাদের প্রশ্নগুলো আসে। তো ভেক্টর রাশির প্রকাশ আমরা কিভাবে করি, তো ভেক্টর রাশির প্রকাশগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো প্রকাশটা মনে রাখবো, আমরা কোনো একটা ভেক্টর রাশিকে মাথার উপরে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি, অথবা তোমার নিচে দাগ দিয়ে প্রকাশ করতে পারো, ঠিক আছে? অথবা বোল্ড আকারে কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ, ঠিক আছে? এছাড়া আমরা যদি যখন মডুলাস দিয়ে প্রকাশ করি, মডুলাস, তখন এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে মান, এটা দ্বারা কি বোঝায় ভেক্টর রাশির হচ্ছে মান, ঠিক আছে? এটা দ্বারা কি বোঝায় ভেক্টর রাশির মান। তো শুধুমাত্র তোমাকে ভেক্টর দেওয়া থাকলে ভেক্টর বোঝাবে, আর যদি এ বোঝায় তাহলে এটা কি হবে মান, এটা হবে মান, এবং এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের ভেক্টর, ঠিক আছে? তো এই প্রকাশটা অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের বেশ কিছু তথ্য তোমাদের হচ্ছে প্রকারভেদ থেকে প্রশ্ন আসে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে একক ভেক্টর। তো একক ভেক্টরটা কি, একক ভেক্টর, তো একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে তুমি যদি ভাগ করো, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করো, তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই মূলত একক ভেক্টর, সেটাই কি একক ভেক্টর, ঠিক আছে? তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, একক ভেক্টর পাওয়া যাবে। তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভেক্টর হচ্ছে সেটা হচ্ছে তোমার শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর কি দ্বারা প্রকাশ করে, এই যে মাথার উপরে জিরোর মাথার উপরে ভেক্টর সাইন, ঠিক আছে? জিরোর মাথার উপরে ভেক্টর সাইন। তো আমরা কি করি, দুইটা বিপরীত ভেক্টরকে যদি তুমি যোগ করো তাহলে কি পাবা,
সমান এবং বিপরীত দুইটা ভেক্টর সমান এবং বিপরীত ভেক্টরকে যোগ করলে এদের লব্ধি হবে কি, এদের লব্ধি হবে হচ্ছে শূন্য ভেক্টর, ঠিক আছে। এবং এর দিক কিন্তু নির্দিষ্ট নয়, দিকটা কি, দিক কিন্তু নির্দিষ্ট নয়। তোমাকে অনেক সময় প্রশ্ন আসবে যে নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, ঠিক আছে, নির্দিষ্ট নয়, ঠিক আছে। তো শূন্য ভেক্টরের দিকটা কি, নির্দিষ্ট নয়, এটা কিন্তু মনে রাখবা। তো আমাদের আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সমরেখীয়, সমরেখ, ঠিক আছে, সমরেখ ভেক্টরটা কি, একই রেখা বরাবর কাজ করে। যখন একই রেখা বরাবর একাধিক ভেক্টর যদি যায়, দেখুন এই দেখো এই রেখা বরাবর এই ভেক্টর গেল, তারপর এই ভেক্টর গেল, ঠিক আছে, সব এক রেখা বরাবর যাচ্ছে না, তো এটা হচ্ছে সমরেখ ভেক্টর। তোমার আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে সমতলীয়, কি আসে, সমতলীয় কি, যদি একই তলে ক্রিয়া করে, যদি একই তলে একাধিক ভেক্টর ক্রিয়া করে, একই তলে ক্রিয়া করে, তাহলে সেটা কি হবে, ক্রিয়া করলে আমরা কি জানি, এটা হচ্ছে সমতলীয় ভেক্টর হবে, ঠিক আছে। তো এই প্রকারভেদগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই প্রকারভেদগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে আলোচনা করা নাই, বাট আমরা তোমাদের আলোচনা করে দিলাম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে আমরা ভেক্টর লব্ধি চলে যাই। তো ভেক্টরের লব্ধি দেখো, এই টাইপের লব্ধি আমরা ভেক্টরের লব্ধি নির্ণয় দুইটা সূত্র আছে, আমরা তিনটা চারটা সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, ত্রিভুজ সূত্র আছে, উপাংশের যোগ আছে, এরপরে তোমার সামান্তরিক সূত্র দেওয়া আছে। তো এখানে সামান্তরিক সূত্র নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে। তো সামান্তরিক সূত্র কখন আলোচনা করব, যখন দুইটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট সেম থাকবে, যখন দুইটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট সেম থাকবে, সমবিন্দু হবে, কি হবে, সমবিন্দু, ঠিক আছে। এটা কি হবে, দুইটা ভেক্টর সমবিন্দু মানে কি, এদের স্টার্টিং পয়েন্ট অবশ্যই সেম থাকতে হবে, ঠিক আছে। যদি এ ও বি এরকম সমবিন্দু ভেক্টর হয়, তাহলে লব্ধি কি হবে, মাঝ বরাবর যাবে। এবং এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা সামান্তরিকের নিয়মে প্রকাশ করব। বাট যদি দেখো যে একটা ভেক্টর তোমার এরকম দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে, এই দিকে একটা ভেক্টর গেল, ঠিক আছে, সেম ভাবে তোমার এই বরাবর একটা ভেক্টর গেল, দেখো তো এদের লব্ধি এখন তুমি কিভাবে বের করবা, এদের লব্ধি তুমি কিভাবে বের করবে, দেখো এদের লব্ধি বের করতে হলে আমাদের কি করতে হবে, ভেক্টরটাকে ট্রান্সফর্ম করতে হবে, কি করতে হবে, ভেক্টরটাকে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে। তো ভেক্টরটাকে ট্রান্সফর্ম আমরা কিভাবে করব, ভেক্টরটাকে ট্রান্সফর্ম আমরা কিভাবে করব, দেখো এই ভেক্টরটাকে ধরে কি করতে হবে, ভেক্টরটা ধরে এর দিকটা সেম রাখতে হবে, যে দিকে গেছে ওই দিকে সেম রেখে তোমার কি প্রয়োজন সাপেক্ষে তোমাকে ট্রান্সফর্ম করতে। দেখো তো এবার দেখো তো এদের স্টার্টিং পয়েন্টটা সেম হয়ে গেল না, সেম হয়ে গেছে না, জাস্ট আমরা কি ভেক্টরটাকে ধরে এদিকে ট্রান্সফর্ম করে দিচ্ছি, তাই না। তো এইভাবে কিন্তু ভেক্টর ট্রান্সফর্ম করে তখন তুমি দেখো সমবিন্দু হয়ে গেছে না, এবার তুমি চাইলে কি করতে পারো, এদের লব্ধিটা বের করতে পারো, ঠিক আছে, এবার হচ্ছে লব্ধিটা বের করতে পারো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাকে ভেক্টরটা অবশ্যই সমবিন্দু হইতে হবে। সাপোজ আবার আরেকটা এদিকে গেল, তোমার হচ্ছে এরকম দুইটা ভেক্টর হইতে পারে, দেখো এদিকে একটা, এদিকেও পাদবিন্দু, আবার এদিক বরাবর কি ও এদিকে যাচ্ছে এরকম, ঠিক আছে। দেখো দুইটার কি শেষ বিন্দু একই না, তো শেষ বিন্দুতে এক হওয়া যাবে না, তো কি হইতে হবে আমাদের, এক তোমার হচ্ছে এই যে পাদবিন্দু অথবা স্টার্টিং পয়েন্ট সেম হইতে হবে, ঠিক আছে। পাদবিন্দু ধরতে পারো, পাদবিন্দু অথবা স্টার্টিং পয়েন্ট কি হতে হবে, সেম হইতে হবে। তাহলে আমরা কি করব, এই যে ভেক্টরটা দেখো, এই ভেক্টরটা আমরা কি নিচে নিয়ে আসবো, তাহলে এই ভেক্টরটাকে তোমাকে কি করতে হবে, টেনে নিচে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলে কি হলো, এদিকে গেল। আবার এই ভেক্টরটা তোমাকে টেনে সামনে নিয়ে যেতে হবে, দেখো সামনে নিয়ে যদি যাও তাহলে এরকম হবে না। তো দেখো এবার কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে পাদবিন্দুগুলো সেম হচ্ছে, পাদবিন্দুটা কি হচ্ছে, সেম হচ্ছে। এবার তুমি কিন্তু এটার ক্ষেত্র লব্ধি বের করতে পারবা। তো অবশ্যই লব্ধি বের করার সময় কি হতে হবে, সমবিন্দু কিন্তু হইতে হবে। আর লব্ধি বের করার সময় সমবিন্দু করার উপায় কি, যে কোণের কিন্তু একটা ইফেক্ট পড়বে, কি করবে, কোণের কিন্তু ইফেক্ট পড়বে, ঠিক আছে, আলফা। তো আলফা কি হবে, অবশ্যই যে সমবিন্দু না, এদের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা হবে। তোমাকে দেওয়া থাকবে যে এ আলফা, এইটা তোমাকে বিটা দেওয়া থাকবে, বাট আমার লাগবে কি আলফা। দেখো এই দুইটা কি হচ্ছে, একান্তর কোণ না, বিপ্রতীপ কোণ, তার মানে এখানে কিন্তু আলফা ইকুয়াল টু বিটা হবে, ঠিক আছে। আবার এই যে এই টাইপের প্রশ্নগুলোতে দেখো তোমাকে দেওয়া থাকবে এই দুইটার মধ্যবর্তী কোণ, বাট তোমার লাগবে কোনটা, তোমার লাগবে হচ্ছে এই যে এই কোণটা লাগবে, ঠিক আছে। তোমার লাগবে কোনটা, আমরা যে দেখো নীল কালি দিয়ে যদি বুঝাই দিই, তাহলে আমাদের এই যে এই কোণটা লাগবে, ঠিক আছে, এই কোণটা, এটা হচ্ছে আমাদের আলফা, তোমাদের দেওয়া হচ্ছে বিটা। তাহলে আলফা মান কিভাবে বের করবো, দেখো তো আলফা মান কিভাবে বের করবো, এই যে টোটালটা, এই যে টোটাল কোণটা, এটা কিন্তু আমাদের 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি। তাহলে তুমি যদি 180 থেকে জাস্ট হচ্ছে কি করো, 180 থেকে তুমি যদি বিটার মানটা বাদ দাও, তাহলে কিন্তু আলফার মানটা পেয়ে যাবে। তাহলে আলফা ইকুয়াল টু কি হচ্ছে, 180 মাইনাস বিটা। তো এইভাবে কিন্তু তোমাকে আলফার মানটা বের করতে হয়। আর লব্ধির মান তো আমাদের জানাই আছে, লব্ধির সূত্র। তো লব্ধি মানে কি, আর ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর আকারে লব্ধি বের করা, ঠিক আছে। তো লব্ধির সূত্র আমরা জানি কি, দুইটা ভেক্টর যদি পি ও কিউ লব্ধি হয়, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়,
তাহলে লব্ধি নির্ণয়ের সূত্র কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। ঠিক আছে, আলফা কোনটা ব্যবহার করতে হবে, অবশ্যই সমবিন্দু করে দেন মধ্যবর্তী কোণ যেটা পাবো ওইটা আলফা ধরতে হবে। ঠিক আছে, লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, দেখো তো এই যে cos আলফা, এই cos আলফার মান এই দেখো এটাকে মধ্যবর্তী যদি কোণ থাকে না, কোণ ওই কোণের উপর ডিপেন্ড করছে, তাহলে cos আলফা, এই cos আলফার সর্বোচ্চ মান কত 1 না, আর cos আলফার মান 1 কখন হয় বলো তো, যখন আলফার মানটা 0, তার মানে আলফা ইকুয়াল টু কিন্তু 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আবার তোমার হচ্ছে cos আলফার সর্বনিম্ন মান কত বলো তো, cos আলফার সর্বনিম্ন মান আমরা জানি হচ্ছে cos আলফা এটা সমান 0, কখন আলফা ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে আমাদের আলফা ইকুয়াল কত হচ্ছে, এখানে হচ্ছে সর্বনিম্ন মান হচ্ছে -1, এটা কি হচ্ছে একটা সর্বনিম্ন মান হচ্ছে -1। ঠিক আছে, সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে কত না -1। ঠিক আছে, তো এখানে আলফার মানটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমার লব্ধি ডিপেন্ড করবে, এটা হচ্ছে যখন আর ম্যাক্স, যখন লব্ধির মানটা সর্বোচ্চ, যখন লব্ধির মানটা সর্বোচ্চ তখন কি মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি হবে। ঠিক আছে, আর যখন লব্ধির মানটা সর্বনিম্ন তখন কত, লব্ধির মানটা হবে 180 ডিগ্রি। এবার তোমাকে যদি বলে যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত, আলফা ইকুয়াল যদি 90 ডিগ্রি, আলফা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে লব্ধির মানটা হবে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কারণ কি বলতো, কারণ হচ্ছে আমরা জানি cos 90 ডিগ্রি এই মানটা কত, এই মানটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে মধ্যবর্তী কোণ কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যদি এরকম তোমাকে দেওয়া থাকে, দেখো একটা গেল উত্তরে, একটা গেল দক্ষিণে, উপরে পশ্চিমে। ঠিক আছে, তো এরকম যদি দেওয়া থাকে তাহলে এদের লব্ধি আমরা কিভাবে বের করব, এদের লব্ধিটা হবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ধরে আমাদের অ্যান্সার করতে হবে। ওকে, কারণ এদের মধ্যবর্তী কোণ কত, দেখো মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লব্ধির হচ্ছে তিনটা কেস পাবা, সর্বোচ্চ, সর্বনিম্ন এবং হচ্ছে 90 ডিগ্রি বা পরস্পর লম্ব হলে এটা। ঠিক আছে, এবার হচ্ছে লব্ধির দিক, তো লব্ধির দিক বের করার সূত্র খুবই ইজিলি করা যায়, সেটা হচ্ছে দেখো tan ইনভার্স মানে কি, tan থিটা মানে কি, tan থিটা মানে এখানে আমরা দেখো tan থিটা ধরে যদি করি, দেখো লব্ধির দিকটা, দিকের হিসাব দেখো tan থিটা, এই থিটা কি পি এর সাপেক্ষে, দেখো পি এর সাপেক্ষে, অর্থাৎ পি লব্ধির, এখানে তোমাকে নির্দেশ করেছে পি এর সাথে লব্ধিটা কত ডিগ্রি কোণ তৈরি করছে। ঠিক আছে, পি এর সাথে লব্ধিটা কত ডিগ্রি তৈরি করছে, এই যে এই লব্ধি না পি, এই পি এর সাথে কত থিটা পি কোণে ক্রিয়া করছে, এবং এই যে কিউ এর সাথে থিটা কিউ কোণে কাজ করছে। ঠিক আছে, থিটা কিউ কোণে ক্রিয়া করছে, তো তোমাকে অনেক সময় বলবে যে পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কাজ করছে, তো যেই ভেক্টরের সাথে কাজ, দেখো তুমি tan থিটা সমান কি, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা জানো তাই না, তো এখানে sin আলফা নিবা, আর নিচে কিনে আর নিচে নিবা হচ্ছে cos আলফা। ঠিক আছে, নিলা, এবার যার সাথে কোণ সেটা থাকবে পি প্লাস, যার সাথে কোণ সেটা প্লাস। ঠিক আছে, এবার অবশ্যই যার আছে না এর সাথে অপর ভেক্টর যোগ করে দেবা, অপর ভেক্টরটা গুণ অবস্থায় করে দেবা। ঠিক আছে, তাহলে কিউ sin আলফা ডিভাইড পি। এবার তোমাকে যদি বলে tan কিউ, tan থিটা কিউ, তার মানে কি কিউ এর সাথে কোণ, তার মানে কি আমরা এখানে কি sin আলফা নিব ডিভাইড বাই সুন্দর মতো cos আলফা নিলাম, নিছি। এবার কি কার সাথে কোণ, কিউ এর সাথে কোণ না, তাহলে কিউ এর সাথে কোণ মানে কি কিউ প্লাস নিতে হবে, এখানে কিউ প্লাস নেওয়ার পরে অপরটা কি করতে হবে, এটা গুণ করে দিতে হবে। যেভাবে আমরা কি ভেক্টরের দিক নির্ণয় সূত্র লাগবে। ঠিক আছে, ভেক্টর দিক নির্ণয় সূত্রটা কিন্তু লাগে অনেক সময় ম্যাথ করার সময়, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখো, যার সাথে কোণ সেটা ভাবে দিবা। ঠিক আছে, এখান থেকে বিশেষ কিছু জিনিসগুলো মনে রাখবা, সেটা হচ্ছে থিটা ইকুয়াল যদি tan ইনভার্স থাকে, tan ইনভার্স 1 থাকলে সেটা হবে π/4। হ্যাঁ, আবার তোমার হচ্ছে tan ইনভার্স 1/√3, এটা সমান হচ্ছে তোমার tan 30 ডিগ্রি, যেটা মান হচ্ছে π/6। তারপর হচ্ছে তোমার tan ইনভার্স √3, এটার মানে কিন্তু হচ্ছে π/3 বা tan 60 ডিগ্রি মান। ঠিক আছে, তো এটা এই মানগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলা কিন্তু আমাদের লাগে। তো এর পরবর্তী আমরা দেখো লব্ধির দেওয়া আছে, এখানে বিশেষ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা লম্ব হলে শর্ত দেখলাম। এবার যদি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসে, একটু ঘুরায় পেছে। দেখো তোমাকে বলে দিবে যে দুইটা ভেক্টর সমান, তাহলে দুইটা ভেক্টর কি, দুইটা ভেক্টর মান সমান। ঠিক আছে, দুইটা ভেক্টর সমান এবং লব্ধির মানটা, এবং লব্ধির মানটা যে কোনো একটার সমান, যে কোনো একটা মানে কি পি এর সমান হতে পারে, কিউ এর সমানও হতে পারে। ঠিক আছে, এই শর্ত দিয়ে দিয়েছে, তার মানে লব্ধির মানটা দুইটা ভেক্টর সমান, তাহলে আর এর মানটা যে কোনো একটার সমান, তাহলে আর ইকুয়াল টু পিও হতে পারে, আর ইকুয়াল টু কিউ। এরকম ঘটনা ঘটলেই তোমার মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হবে কত, 120 ডিগ্রি। আবার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে যদি তোমাকে শর্ত দেওয়া আছে, দেখো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি এবং পি ইকুয়াল কিউ হলে তুমি কিন্তু এটা আবার উল্টা লিখতে পারো। ঠিক আছে, তোমাকে বলে দিবে
দুইটা ভেক্টর সমান এবং লব্ধিটা যে কোনো একটি সমান, তাহলে মধ্যবর্তী কোণ কত? অ্যান্সার হবে 120 ডিগ্রি। আবার তোমাকে ঘুরাই দিবে, বলবে যে মধ্যবর্তী কোণ দুইটা ভেক্টরের, দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান কত? লব্ধির মান কিন্তু যে কোনো একটার সমান, লব্ধির মান কিন্তু আর ইকুয়াল টু পি হয়ে যাবে, ঠিক আছে? তো প্রশ্ন কিন্তু দুইভাবে ঘুরাই দিতে পারে, একটা কোণ চাইলে 120 ডিগ্রি আর লব্ধি চাইলে যে কোনো একটার সমান। এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। দেখো এরকম যদি হয় তাহলে কিন্তু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? তোমাকে বলে দিবে যে এরকম ঘটনা করলে মধ্যবর্তী কোণ কত? পাই বাই টু হলে নিচের কোণটি সঠিক, দুইটা ভেক্টর লম্ব হলেই দুইটা যোগফল প্লাস এটা একটা লেখা যায়, ঠিক আছে? আবার তুমি যদি অনেক সময় দেখবা যে এদের ডট গুণফলের মান ইকুয়াল তোমাকে দেওয়া থাকবে অনেক সময় ক্রস গুণফলের মান, ঠিক আছে? তো এরকম যদি সমান হয় তখন তোমার আলফা ইকুয়াল টু হবে পাই/4, কত হবে? পাই/4, ঠিক আছে? তো এখানকার এই তথ্যটা মনে রাখবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি এই নিয়ম মানলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এই নিয়ম মানবে। ভেক্টর বিভাজনটা গুরুত্বপূর্ণ আর ভেক্টর যোজনটা গুরুত্বপূর্ণ। ভেক্টর বিভাজন কি? নৌকার গতি, ভেক্টর যোজন চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, পাখির উড্ডয়নটা কি? ভেক্টর যোজন। এবার ভেক্টর বিভাজনটা দেখো, বিভাজন হচ্ছে গুণ টানা নৌকা, লোন রোলারের গতি, সরল দোলক পায়ে হাঁটা, এগুলা কি? ভেক্টর বিভাজনের উদাহরণ। তো এই দুইটা উদাহরণ থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, তো এগুলো ভালো করে দেখবা, ঠিক আছে? আর তোমাদের অধ্যায় শেষে সার সংক্ষেপগুলো ভালো করে দেখবা এমসিকিউ এর জন্য। এবার আসলে আমাদের এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা সমাধান করব। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? একটি 3 মানের ভেক্টরকে ও একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? দেখো আমরা এখানে আর ম্যাক্স সমান কি দেখছিলাম যে সর্বোচ্চ লব্ধি, আর ম্যাক্স এটা সমান কি হইতে পারে? একটা লব্ধির সর্বোচ্চ মান কি হইতে পারে? দুইটা ভেক্টরের যোগফলের সমান। এবং সর্বনিম্ন লব্ধি কি হইতে পারে? দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, ঠিক আছে? দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন রেঞ্জের মধ্যে থাকবে, তাই না? যে কোনো কিছুর মান কি থাকে? সর্বোচ্চ অথবা সর্বনিম্ন রেঞ্জের মধ্যে থাকে। তাহলে লব্ধির যে রেঞ্জ সেটা কত? লব্ধির যে রেঞ্জ সেটা আমরা জানি কি? দেখো আর মিনিমামের থেকে কি হইতে হবে? আর মিনিমাম থেকে বড় বা সমান হইতে হবে এবং আর ম্যাক্সের থেকে ছোট বা সমান, ঠিক আছে? অর্থাৎ আর এর মানটা আর মিনিমামের থেকে ছোট হওয়া যাবে না এবং আর ম্যাক্সের থেকে বড় হওয়া যাবে না, ঠিক আছে? অর্থাৎ আর এর মানটা কি বলতো? আর এর মানটা তুমি পি প্লাস কিউ বা দুইটার বিয়োগফলের থেকে ছোট হইতে পারবে না, বা সমান হইতে পারবে কিন্তু ছোট হওয়া যাবে না। আবার তোমার হচ্ছে পি প্লাস কিউ অর্থাৎ দুইটার যোগফলের সমান হইতে পারবে কিন্তু বড় হইতে পারবে না, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাহলে আমাদের ভেক্টর দেওয়া আছে কত? দেখো দেওয়া আছে কত? দেওয়া আছে তোমার হচ্ছে 3 এবং 4। তাহলে এদের রেঞ্জটা বের করি। দেখো রেঞ্জটা কি হবে? আমরা দেখো বড়টা থেকে ছোটটা বাদ দেবো, ঠিক আছে? রেঞ্জটা কি হবে? 4 - 3 থেকে 4 + 3 এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তার মানে ভেক্টরের রেঞ্জটা অবশ্যই 1 এর থেকে ছোট হওয়া যাবে না বা সমান হইতে পারবে, 1 এর থেকে ছোট হওয়া যাবে না। এদিকে তোমার 7 এর থেকে বড় হওয়া যাবে না কিন্তু 7 হওয়া যাবে। তাহলে তোমার 1 এর থেকে ছোট দেখো মান কই আছে? 0 আছে। আর 7 এর থেকে কি বড় মান আছে? তাহলে 1 এর থেকে ছোট যদি মান থাকে সেটা অ্যান্সার হবে, মানে সেটা তো ভেক্টর লব্ধি হতে পারবে না। 1 এর থেকে ছোট যেটা ওটা লব্ধি হতে পারবে না। তাহলে 1 এর থেকে ছোট কত দেওয়া হচ্ছে? 0 দেওয়া আছে। যদি আমাদের এখানে 8 দেওয়া থাকতো, অপশন মনে করো 8 দেওয়া আছে, দেখো তো 7 এর থেকে বড় না 8, তাহলে 8 কি লব্ধি হবে? 8 কি লব্ধি হবে না? নিচের কোনটি লব্ধি হবে না? হবে না বলছে, তাহলে হবে না বের করবো কিভাবে? 1 এর থেকে ছোট হওয়া যাবে না আর 7 এর থেকে বড় হওয়া যাবে না, যে অপশন থাকবে ওইটা অ্যান্সার, ঠিক আছে? এখানে কিন্তু প্রশ্নগুলো আসে, এই টাইপের প্রশ্ন ঢাবিতে বেশি আসতে দেখা যায়, অনেক সময় রাবিতেও চলে আসে। যে কোনো অ্যাডমিশনের জন্য এটা গুরুত্বপূর্ণ রাখা, ঠিক আছে? জানা রাখা উচিত। এবার দেখো ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ। তো ক্রিয়া প্রতিক্রিয়া ভেক্টরগুলো কি হয়? ক্রিয়া প্রতিক্রিয়া ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর, ঠিক আছে? তো ক্রিয়া যদি যায় এদিকে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হয়? পরস্পর বিপরীত। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হবে? পরস্পর বিপরীত হবে, ঠিক আছে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর কি হবে? বিপরীত হবে। তাহলে পরস্পর যদি বিপরীত হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? পরস্পর বিপরীত হলে এদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে তোমার 180 ডিগ্রি, ঠিক আছে? এটা এদিকে গেল পি, এদিকে গেল হচ্ছে কিউ, তাহলে এদের মধ্যবর্তী কত? 180 ডিগ্রি। আবার তোমাকে বললাম যে পি ইকুয়াল মাইনাস কিউ, এটা কি পি ও কিউ সমান কিন্তু বিপরীতমুখী, তাহলেও কি এদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, ঠিক আছে? তো এরকম ঘটনা দেওয়া থাকলে তোমাকে বলবে এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, ঠিক আছে? মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি, বুঝতে পারলা? মনে রাখবা, ঠিক আছে? এ ইকুয়াল যদি তোমার এরকম দেওয়া থাকে মাইনাস বি, তাহলেও কি মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই তথ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা,
এরপর আসে নিচের কোনটি বন্টন সূত্র, নিচের কোনটি বন্টন সূত্র হচ্ছে তোমার এরকম। বন্টন সূত্রটা আমি তোমাকে লিখে দিই, দেখো বন্টন সূত্র মানে কি, ভাগ করে দেওয়া না, তাহলে এম ইন্টু পি প্লাস কিউ ভেক্টর ইকুয়াল কি ডিরেক্ট গুণ করে দাও বাকিগুলোর সাথে। বন্টন মানে কি, ভাগ করে দাও, বন্টন সমভাবে বন্টন করে দাও এম ইন্টু কিউ। তো এই সূত্র কই আছে, যেখানে আছে সেটাই হচ্ছে উত্তর। তাহলে দেখো এটা দেওয়া আছে এখানে। তো আমাদের এই যে এইটা, আমাদের এই যে এইটা হচ্ছে তোমার কি সমন্বয় সূত্র, ঠিক আছে। এটা তো গুণফলের সূত্র, সংযোগ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংযোগ সূত্র, এটা হচ্ছে সংযোগ সূত্র, এটা হচ্ছে বিনিময় সূত্র, এটা হচ্ছে কি বিনিময় সূত্র, এটাও বিনিময় সূত্র এবং এটাও কিন্তু বিনিময় সূত্র, এটাও বিনিময় সূত্র। বিনিময় মানে কি, দেখো এর জায়গায় বি যাচ্ছে, বি এর জায়গায় এ, প্রথমে এ ছিল না, আর এখানে দেখো প্রথমে বি আসছে, তো এই যে বিনিময় সূত্র। তো ডট গুণফল কিন্তু বিনিময় সূত্র মানে, ক্রস গুণন কিন্তু বিনিময় সূত্র মানে না, ঠিক আছে। ডট গুণন বিনিময় সূত্র মানে, চিহ্নর কিন্তু পরিবর্তন হয় না। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্রগুলো। এটা হচ্ছে সংযোগ সূত্র, এটা হচ্ছে তোমার বিনিময় সূত্র, এটা হচ্ছে বন্টন সূত্র, এটা কি, এটা হচ্ছে বন্টন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাবে 5 নম্বরে। দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো। দেখো ত্রিভুজ ভিত্তিতে এটা খুবই ইজিলি আমরা করা, দেখো a প্লাস b প্লাস c এটা সমান। তো এটা মনে রাখবা, একটা জন্য একটা ত্রিভুজ আঁকাই। দেখো মোটামুটি একটা ত্রিভুজ হয়েছে আমাদের, ঠিক আছে না। আচ্ছা, তো একটা প্রশ্ন আছে, একটা থিওরি আছে, সেটা হচ্ছে একটা উপপাদ্য, যদি একটা ত্রিভুজের একই দিকে ক্রিয়াশীল তিনটা ভেক্টর যদি ত্রিভুজের 3 বাহু বরাবর প্রতিস্থাপন করা যায়, তবে এদের লব্ধির মান হয় 0। তবে এদের কি হবে, লব্ধির মানটা 0। একই দিকে মানে কি, একই দিক বলতে হয় তুমি এদিকে যাবা, বাম থেকে ডানে যাবা, অথবা কি তুমি ডান থেকে বামে যাবা, তাই না, হয় ঘড়ি কাটার দিকে অথবা ঘড়ি কাটার বিপরীতে, একই দিকে। তার মানে আমি যদি দুটা ভেক্টর এদিকে দেই, সাপোজ এদিকে মনে করো পি ভেক্টর গেল, তারপর তাহলে এদিকে কি নিচের দিকে যাবে না, কিউ ভেক্টরটা নিচের দিকে যাবে কিউ ভেক্টর, তারপরে কি এদিকে যাবে আর ভেক্টর, তাই না। একই দিকে ঘুরতেছে, একই দিকে মানে কি, হয় বাম থেকে ডানে যাবা অথবা ডান থেকে বামে যাবা, অথবা এখানে এরকম ঘটনা ঘটতে পারে। দেখো কি, এবার এটা দিলাম কি আমরা ঘড়ি কাটার, এবার দেখো এদিকে দিলাম, তাহলে এদিকে বরাবর আমি এবার দেখবো কি, দেখো আমি উল্টা দিলাম, এদিকে মনে করো পি ভেক্টর, তাহলে এদিকে হবে কি, এদিকে হবে কিউ ভেক্টর, তারপর এদিকে হবে কি আর ভেক্টর। তো একই দিকে ক্রিয়াশীল হইতে হবে, এটা ব্যাপার না যে বাম থেকে ডানে হইতে হবে ডান থেকে বামে, তুমি বাম থেকে ডানে যেতে পারো ডান থেকে বামে যেতে, এরকম যদি ঘটনা ঘটে তবে এদের লব্ধির মানটা হবে 0। এদের লব্ধির মানটা কি হবে, এদের লব্ধির মানটা হবে হচ্ছে 0। এই উপপাদ্য তোমাকে অবশ্যই জানতে হবে। এখানেও কি হচ্ছে, এখানেও কিন্তু সেম, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এটা ইকুয়াল কত, 0, ঠিক আছে। তো দেখো এই চিত্রের সাথে মিলতেছে কোনটা, যে একই দিকে ক্রিয়াশীল তিনটা ভেক্টর, একই দিকে ক্রিয়াশীল তিনটা ভেক্টর, দেখো এটা এদিকে গেছে এদিকে গেছে এদিকে গেছে, তাই না। তাহলে আমরা কি, এই দেখো এই বরাবর আসছে না ভেক্টরটা, সেখানে লাল কালার, দেখো দেখো প্রথম ভেক্টর গেছে এই দিকে, তারপরে গেছে এই দিকে, তারপর গেছে এই দিকে, তার মানে আমরা ভেক্টরটা কি, এই যে এদিকে ঘুরতেছে না, দেখো এদিকে ঘুরতেছে না, একই দিকে ঘুরতেছে কিন্তু, তার মানে দেখো এই যে সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, তাহলে এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর যোগফল কত, 0, বুঝতে পারছো। কিন্তু এটা দেখো প্রথম একটা গেল এই দিকে, তাহলে এটা যাওয়ার কথা ছিল এদিকে, বাট এটা গেছে কোন দিকে, এই দিকে, মিললো না, তাহলে এটা হবে না, এটা হবে না। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ঘুরায় পেঁচা দেয়। দেখো তাহলে এখানে আমরা কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার তোমাকে করতে হবে, এই কনসেপ্টটা আসলে বুঝতে পারছো। তাহলে এটা আমরা বসে দিই, এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসে এটা আমরা এক সাইডে নিয়ে তোমাদের এটা দেখাই দিই। দেখো অনেক সময় তোমাকে এরকম দিয়ে দিবে, দেখো এরকম, এটা চিত্রই দেওয়া আছে, এই চিত্রই দেওয়া আছে। তো এই চিত্রের সাপেক্ষে তোমার কি লিখতে পারো, এই চিত্রের সাপেক্ষে তুমি কি লিখতে পারো, এই চিত্রের সাপেক্ষে তুমি কি লিখতে পারো। তো যে কোনো একটাকে তুমি পজিটিভ ধরে নেবা, যে কোনো একটার দিক তুমি কি ধরে নেবা, পজিটিভ ধরে নেবা। তো আমি ধরে নিলাম যে এ ভেক্টরটা পজিটিভ দিক, তার মানে এ ভেক্টর যেদিকে গেছে যদি অন্যান্য ভেক্টরগুলো ওই দিকে যায় তাহলে সবগুলোকে আমরা পজিটিভ ধরবো। তার মানে কি এ এদিক থেকে যাত্রা শুরু করছে, তাহলে এদিক থেকে যাত্রা মানে কি সে এদিক দিয়ে আবার এইখানে আসবে, তাই না। তাহলে এই বরাবর যারা গেছে তারা সবাই কি পজিটিভ, তাহলে এর বিপরীত দিকে যারা যাবে তাহলে কি নেগেটিভ। ভেক্টরের চিহ্ন এটা, তুমি যদি এদিকে যাও তাহলে এটা পজিটিভ, তোমার বিপরীত দিকে গেলে সেটা কি হবে, অবশ্যই নেগেটিভ। তাহলে এটা তুমি পজিটিভ ধরলা, তাহলে দেখো বিও কি এর দিকে গেছে না, এই যে আমরা কি এই রাস্তায় যাব, মানে বাম থেকে ডানের দিকে যাব, ঠিক আছে। তাহলে বিটাও কি হচ্ছে পজিটিভ, বাট সি দেখো সি এর যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিকে, বাট ও গেছে কোন দিকে, এই দিকে, তাহলে আমাদের দিকের বিপরীত দিকে গেছে, তাহলে সিটা কি ধরবো কি মাইনাস, তাহলে এটা কি ধরবো কি মাইনাস, তাহলে এটা আমরা কি লিখবো, দেখো মাইনাস, তাহলে এটা কি লেখা যায়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে কি বলতো প্লাস দিয়ে আমরা কি সিটাকে কি ধরছি বিপরীত দিয়ে গেছে, এজন্য কি প্লাস দেই মাইনাস সি ভেক্টর, ঠিক আছে। এটা ইকুয়াল কত 0। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, হ্যাঁ
এখানে প্লাস মাইনাস মাইনাস না, এবার গেলে আমরা কি হবে প্লাস বি ভেক্টর। তো এই চিত্র দেখে কিন্তু এটা লেখা যায়। তার মানে এ বি হচ্ছে সি, এ বি এর লব্ধি হচ্ছে সি, এ বি এর লব্ধিটা কি সি, এই চিত্র থেকে এটা লেখা যায়। ঠিক আছে, তোমাকে কিন্তু প্রশ্ন দিবে যে এই চিত্রের সাপেক্ষে নিচের কোনটি সঠিক, তাহলে এটা কিন্তু এভাবে লেখা যাবে। পরেরটা যদি আমরা দেখি, দেখো আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরলাম, তাহলে এটাকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে এ ভেক্টর গেছে এই দিকে, তাহলে কি করবে এটা এদিক দিয়ে আবার এখানে ফেরত আসবে, তাহলে বাম থেকে ডানে, তাহলে এর দিকটা পজিটিভ। দেখো বি এর যাওয়ার কথা ছিল এদিকে না, বাট এটা কি উল্টা দিকে গেছে না, আমার দিকের উল্টা দিকে, এর দিকের উল্টা দিকে, তাহলে এটা কি হবে মাইনাস। সিটাও দেখো মাইনাস, সিটা মাইনাস না, উল্টা দিকে গেছে না, তাহলে সিটা হবে মাইনাস। তাহলে এবার এটা কি করব, দেখো এটা সমান কি লেখা যায়, এটা সমান আমরা লিখতে পাচ্ছি, দেখো এটা পজিটিভ ধরলাম, তাহলে এটা পজিটিভ, বাকি সবগুলা কি হচ্ছে নেগেটিভ না, মাইনাস বি ভেক্টর মাইনাস এখানে প্লাস মাইনাস সি ভেক্টর। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো এখানে কি পাচ্ছ, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল কত, 0। এটা অবশ্যই ইকুয়াল 0 দিবা। ঠিক আছে, ইকুয়াল 0। এবার তুমি প্রয়োজন সাপেক্ষে তুমি কি করবা, পক্ষান্তর করবা। তার মানে এ ভেক্টরটা এই পাশে রাখা, বাকিগুলো পজিটিভ হয়ে গেল না, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি, কার লব্ধি, বি ও সি এর লব্ধি। তো এইভাবে কিন্তু তোমাকে চিত্র থেকে প্রশ্নগুলো দিবে, এইভাবেই চিত্র থেকে তোমাকে প্রশ্নগুলো দিবে। তো যখনই তোমাকে এরকম সমীকরণ দেওয়া থাকবে না, এরকম সমীকরণ দেওয়া থাকবে, তখনও তুমি এইটাতে এইভাবে কনভার্ট করে নিবা। ঠিক আছে, এইভাবে কনভার্ট করলে তোমাকে চিত্র কিন্তু বের করা ইজি হবে। সাপোজ আমি একটা তোমাকে দিয়ে দিলাম, দেখো তোমাকে একটা দিয়ে দিল এ মাইনাস বি ভেক্টর ইকুয়াল তোমার হচ্ছে সি, এরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি কী করবো, সবগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল 0। এবার চিত্র আঁকাও, তাহলে আমরা একটা প্রথমে ত্রিভুজ দিই। তাহলে দেখো এখানে আমাদের এটাকে পজিটিভ, তাহলে এর একটা দিক আমি ফিক্স ধরলাম, এর দিকটা একটা ফিক্স ধরলাম। ঠিক আছে, তাহলে বি এর দিকটা এর বিপরীত, তার মানে এটা হবে বি। তারপর কি দেখো সি এর দিকটাও কি এর বিপরীত না, তাহলে এই যে এটাও হবে কি আমাদের সি। এটাই কিন্তু আমাদের চিত্র, এটাই দেখবো অপশনে এরকম চিত্র দেওয়া আছে কোথায়, সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এ যেদিকে আছে বি এবং সি তার উল্টা দিকে থাকবে। তো এইভাবে কিন্তু ইজিলি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সলভ করা যায়। ঠিক আছে, তো আশা করি নেক্সট টাইম তোমাদের এটা সমস্যা হবে না। যদি না বুঝতে পারো একটু টেনে দেখো, বুঝে যাবা। এবার দেখো দুইটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোটর মান 30 নিউটন এবং এটির লব্ধির সাথে লব্ধির বরাবর লম্ব বরাবর ক্রিয়া করে। তো এত কিছু করার দরকার নেই, দেখো দুটি বলের লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন। ঠিক আছে, আচ্ছা দুইটা বলের লব্ধির মান এটা হচ্ছে আর দেওয়া আছে, এবং দুটি বলের মধ্যে ছোট যে বলটা সেটা আমরা পি ধরে নিলাম, তো পি দেওয়া আছে 30 নিউটন। এবার এই পিটা হচ্ছে লব্ধির সাথে 90 ডিগ্রি বরাবর কাজ করে, লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে বড় বলটির মান কত, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা কি দুইটা লব্ধি বের করে ফেলবো, এই দুইটা লব্ধিটাই হবে অপর ভেক্টর। তার মানে কিউ সমান কি হয়ে যাচ্ছে, কিউ সমান তুমি পাচ্ছ হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেহেতু দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে ইজিলি আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। দেখো 40-এর পর স্কোয়ার যোগ 30-এর পর স্কোয়ার, তার মানে আলটিমেটলি দেখো 1600 আর 900 2500, তার মানে রুট ওভার কত 2500। তাহলে তোমরা এটা সবাই জানো, অ্যান্সার কত হবে বলো তো, 50 নিউটন হবে আমাদের কিউ এর মান। ঠিক আছে, তো এইভাবে ইজিলি কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি। এটা কিন্তু অনেক জায়গায় আসছে, দেখো এগ্রি গুচ্ছতে আসছে, ঢাবিতেও কিন্তু এই প্রশ্নটা আসছে, ছবিতেও কিন্তু এটা আসছিল। এরপর তো দুটি সমমানের ভেক্টর, দেখো এই যে প্রশ্নটা এইটাই আমি বললাম যে একটা থিওরি দেখালাম না, দেখো দুইটা সমমানের ভেক্টর, তার মানে কি দুইটা সমমানের ভেক্টর পি ইকুয়াল কিউ, একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি সমান, যে কোনো একটি সমান মানে কি এই যে আর ভেক্টর সমান কি পি, আবার কি তাহলে পি সমান কিউ, এই শর্ত মানছে না, তাহলে মধ্যবর্তী কোণ কত বলো তো, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তাহলে অ্যান্সার কত হবে 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো উত্তর ও পূর্ব দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশক দেওয়া আছে। আচ্ছা, তাহলে লব্ধি বেগ কত, তাহলে এটা খুবই ইজি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখো আমরা কি উত্তর পূর্ব দিকে আমরা একটু ইন্ডিকেট করে তোমাদের আরো স্পেসিফিক ভাবে যদি বোঝাই দিই, যদি দিকটা আঁকাই দিই, দেখো এটা আমরা দেখো পশ্চিম ধরলাম, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ ধরে নিলাম। ঠিক আছে, তো তোমাকে বলে দিছে, দেখো এখানে কি বলছে, তোমাকে বলছে হচ্ছে বায়ুর বেগের উত্তর দিকের উপাংশ, উত্তর দিকের উপাংশ দেওয়া আছে কত, এই যে উত্তর দিক বরাবর উপাংশ, ডিরেক্ট উত্তর দিক উপাংশ, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। আর তোমাকে দিয়েছে দক্ষিণ দিক বরাবর, দক্ষিণ কোন দিকে বলো তো, উত্তর ও পূর্ব, তাহলে পূর্ব কোন দিকে, এইদিকে না, আচ্ছা এই দিক বরাবর কত 12। দেখো তো দুইটা মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না, তাহলে 90 ডিগ্রি হলে লব্ধি কি হবে, এদের লব্ধি, এই লব্ধি বরাবর বাতাস প্রবাহিত হবে, কি করবে লব্ধি বরাবর বাতাস প্রবাহিত হবে, লব্ধি কি হবে ঠিক মাঝ বরাবর না, মাঝ বরাবর চলে যাবে। তো লব্ধি নির্ণয়ের সূত্র কি, মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থাকে, তাহলে লব্ধি নির্ণয়ের সূত্র কি আমরা জানি কি, আর ইকুয়াল কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না,
তো লব্ধি বেগ তো আমরা এইভাবে বের করতে পারবো, অতএব এখান থেকে ইজিলি বের করা যাবে। রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে 144 আর তোমার 25 যোগ করলে 169, 169 রুট করলে কত হয় 13, তো 13 কিলোমিটার পার আওয়ার, যেটা এটাই হচ্ছে উত্তর। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ডি নাম্বার অপশনটা সেটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে একটু দিবে, এগুলো বুঝে শুনে অ্যান্সার করার চেষ্টা করবা। এবার দেখো বলছে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে, এটা আমরা তোমাকে বলছিলাম যে এটা মুখস্থ রাখতে হবে। এ ভেক্টর লম্ব হলে সূত্র কি, এই যে যোগফল এবং বিয়োগফলের যে মান সেটা কি থাকবে, সমান থাকবে। দুইটা ভেক্টরের যোগফল এবং দুইটা ভেক্টর বিয়োগফলের মানটা কি থাকবে, সমান থাকবে। কখন, যদি মধ্যবর্তী কোণ যদি আলফা ইকুয়াল টু তোমার হচ্ছে π/2 হলে এই শর্ত আমাদের মানবে। 9 নাম্বার, কোনটি স্কেলার রাশি? দেখো তো এখানে আমাদের স্কেলার রাশি কোনটা, আমাদের সরণ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, যে ঘনত্বটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, দেখো একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বেগের মান কত? দেখো পশ্চিম দিকে টানছি কত বলে 50 নিউটন, এবং কি উত্তর দিকে, তাহলে উত্তর আর পশ্চিম পরস্পর লম্ব না, পরস্পর লম্ব দিকে কিন্তু টানতেছে, তাই না? তাহলে লম্ব, এদের এখানে মধ্যবর্তী কোণ কত, এখানে কিন্তু তোমাকে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল 90 ডিগ্রি বলে নাই, বাট পশ্চিম দিকে আর উত্তর দিকে পরস্পর লম্ব 90 ডিগ্রি, তার মানে এটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এখানে তোমার লব্ধির মানটা বের করতে বলছে, তাহলে লব্ধি কত হবে, আর ইকুয়াল টু রুট ওভার 50 স্কোয়ার যোগ 20 স্কোয়ার, তার মানে তোমার এখানে কত, 2500 যোগ হচ্ছে 400, তার মানে রুট ওভার 29। আচ্ছা দেখো 2900 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো এই 2900টার মানটা কত কাছাকাছি, তাহলে এটার পূর্ণবর্গ, এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমরা জানি হচ্ছে 2500, আর একটা আছে কত 3600, তাই না, 3600, তার মানে এই মানটা দেখো 2900, তার মানে 2500 থেকে বেশি, তার মানে অবশ্যই এটা কি হবে, 50-এর থেকে বেশি হবে, 50-এর থেকে বেশি হবে। কিন্তু এটা আমরা আর ধরলাম, এই মানটা হচ্ছে আর 50-এর থেকে বেশি হবে, কিন্তু 3600 তাহলে 60-এর থেকে ছোট, তাহলে 50-এর থেকে বড় কিন্তু 60-এর থেকে ছোট, এরকম মান কই আছে দেখো তো, এরকম মান কিন্তু একটাই আছে, 53.85, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হবে, 53.85, এটাই কিন্তু আমাদের উত্তর 53.85। ঠিক আছে, তো এটা একটু আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তোমাকে অবশ্যই ধরে নিতে হবে, আন্দাজ করে ধরে নিতে হবে। ঠিক আছে, এরকম ভাবে কাছাকাছি কোনটা আছে, 29-এর কাছাকাছি 2500 আছে, নিচেরটা ধরবা আর উপরেরটা, 29-এর নিচেরটা কত 2500, উপরেরটা কত 3600, তাহলে 2500 এবং 3600-এর মাঝামাঝি 2900, তাহলে 50 এবং 60-এর মধ্যে এই অ্যান্সারটা থাকবে। 11 নম্বর, a প্লাস b ইকুয়াল টু a মাইনাস হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত? সেম টাইপের প্রশ্ন আমরা দেখলাম, এটা কখন হবে, যখন এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, π/2। তো অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার কিন্তু π/2। এবার হচ্ছে যদি π/4, এই যে π/4 কখন হবে, যখন তোমার হচ্ছে a ডট b ইকুয়াল a ক্রস b, এই ঘটনা যখন ঘটবে। ঠিক আছে, ক্রস গুণ এবং ডট গুণের মান যখন সমান হবে তখন মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু π/4, আর যখন যোগফল বিয়োগফল সমান তখন কি হবে, মধ্যবর্তী কোণ π/2। ঠিক আছে, এটা মনে রেখো। এবার আসো ভেক্টর এ বি সি হলো যথাক্রমে এত এত হলে ভেক্টরটির মধ্যবর্তী কোণের মান কত? তো এটা কিন্তু আমরা ইজিলি, এটা এই টাইপের প্রশ্ন, এরকম মান দেওয়া থাকলে তুমি কি করবা, এরকম মান দেওয়া থাকলেই তোমরা ইয়া করবা, পিথাগোরাসের উপপাদ্য করবা। ঠিক আছে, বড় যেটার মান সেটার উপর স্কোয়ার, মানে কত দেখো তো 169 না। আবার দেখো পরের দুইটার যোগফল, বর্গের যোগফল দেখো 12-এর উপর স্কোয়ার যোগ 5-এর উপর স্কোয়ার, তাহলে 144 পর যোগ করলে কিন্তু 169 হয়, তাই না? তাহলে মিলে গেল না? তাহলে এটা আমরা কি লিখতে পারতেছি দেখো, এটা আলটিমেটলি কত 13-এর উপর স্কোয়ার না। তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু সমকোণ ত্রিভুজ না, এটা কিন্তু সমকোণ ত্রিভুজ। তার মানে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল কি হচ্ছে, c ভেক্টর চলে আসছে, লব্ধি হচ্ছে। তাহলে a আর b কি হলো, তো এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব এবং ভূমির মধ্যবর্তী কোণ কত, লম্ব এবং ভূমির মধ্যবর্তী কোণ কত বলো তো? মধ্যবর্তী কত, এই যে 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো কিন্তু ইজিলি করা যায়, বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। যদি এরকম মান দেওয়া থাকে তাহলে চেক করবা অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য খাটতেছে কিনা, পিথাগোরাসের উপপাদ্য খাটতেছে কিনা। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য যদি খাটে দেখবা যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, এটা চেক করলে আমাদের আলফার মানটা কত আসবে, আলফা ইকুয়াল টু তুমি 9 π/2 পাবা। ঠিক আছে, মধ্যবর্তী 90 ডিগ্রি পাবা।
এবার আসো 13 নম্বর, দুইটা বল এবং যার একটি 10 নিউটন বিশিষ্ট এবং বলদ্বয় 120 ডিগ্রি আসে, লব্ধির মান উল্লেখিত বলটির সমান হয়, তাহলে অপর বলটি কি? দেখো প্রশ্ন বুঝছো, দুইটা বল দেওয়া আছে যাদের একটির মান হচ্ছে 10 নিউটন, মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, এবং তোমার লব্ধির মানটা বলটির সমান হয়, উল্লেখিত বলটির সমান হয়, তাহলে অপর বলটা কি? অপর বলটাও সেম হবে, অপর বলটাও কি সেম হবে, ঠিক আছে? দেখো লব্ধির মানটা কি হবে? উল্লেখিত বলের সমান হয়। কখন হয় বলো তো? এই যে আমরা ঘটনা দেখছিলাম কি বলতো, মধ্যবর্তী কোণ তোমার হবে 120 ডিগ্রি এবং লব্ধির মানটা হবে যে কোনো একটা সমান, তাহলে অবশ্যই পি ভেক্টর ইকুয়াল টু কি হবে? কিউ ভেক্টর হবে। অবশ্যই পি ভেক্টর ইকুয়াল টু কি হবে? কিউ ভেক্টর। তাহলে পি সমান কত দেওয়া আছে? পি সমান তোমার দেওয়া আছে 10 নিউটন, তার মানে অবশ্যই কিউ সমান কত হবে? 10 নিউটনই হবে। তো এখানে 0 এবং 10 এর দুইটা দেওয়া আছে, এটা হবে উত্তর। এরপরে আসো 14 নম্বর, ভেক্টর পি ও কিউ পরস্পর লম্ব হলে কোনটা প্রযোজ্য? লম্ব হলে আমরা শর্ত জানি, এই যে পি প্লাস কিউ ভেক্টরের মান ইকুয়াল মাইনাস অ্যামপ্লিটিউড অফ পি প্লাস কিউ ইকুয়াল অ্যামপ্লিটিউড অফ পি মাইনাস কিউ। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের প্রশ্ন থেকে অনেক জায়গাতে আসছে, সব জায়গাতে আসছে। তো ভেক্টর বিভাজনের সূত্র আমরা সূত্র দেখলাম, সেটা হচ্ছে কি গুণ টানা নৌকা, গুণ টানা নৌকা। এই বাকিগুলা কি? বাকিগুলো আছে ভেক্টর যোজন, বাকিগুলো আছে কি? ভেক্টর যোজন। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিভাজন, এটা হচ্ছে বিভাজন। এরপরে আসে আমাদের টাইপ 2, সেটা হচ্ছে ভেক্টর উপাংশ। ভেক্টরের উপাংশ, তো উপাংশের নিয়মগুলো আমরা দেখব। তো উপাংশ এখানে আমাদের লম্ব উপাংশ নিয়ে কাজ করব। উপাংশ কোন উপাংশ? লম্ব উপাংশ নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমি এবার দেখো, মনে করো এখানে আমাদের একটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে? এই বরাবর একটা ভেক্টর আমাদের কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের মনে করো এ ভেক্টর, এটা কি বললো? এ ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে আমরা উপাংশে ভাগ করব। উপাংশ মানে কি? এই ভেক্টরটাকে অন্য দিকে কনভার্ট করে এটার ভেক্টরে নিয়ে যাওয়া, ঠিক আছে? এর দিকটা চেঞ্জ করে লম্ব বরাবর নিয়ে যাওয়া। এবং দেখো উপাংশ দুই ভাগে ভাগ করা যাবে, লম্ব উপাংশ দুই ভাগে, একটা হচ্ছে তোমার আনুভূমিক দিকে লম্ব উপাংশ, ঠিক আছে? এবং কি করতে পারি আমরা? আরেকটা হচ্ছে উলম্ব দিকে লম্ব উপাংশ, ঠিক আছে? দুইটা অক্ষ আছে না, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে হিসাব করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি পরস্পর লম্ব থাকে না? তাহলে এটাকে কি করছি আমরা? লম্বভাবে ট্রান্সফর্ম করতেছি। অর্থাৎ এই ভেক্টরটাকে আমরা যদি ভূমি বরাবর নিয়ে যাইতে চাই তাহলে কি ঘটনা ঘটবে, এবং এই ভেক্টরটাকে যদি লম্ব বরাবর ট্রান্সফর্ম করতে চাই তাহলে কি ঘটনা ঘটবে, এখানে আমাদের এটাই আমাদের উপাংশের সাহায্যে দেখা যায়, ঠিক আছে? তাহলে দেখো, মনে করলাম যে তোমাকে বলে দিল যে ভূমির সাথে এই ভেক্টরটা থিটা কোণে ক্রিয়াশীল, ভূমির সাথে কত? ভূমির সাথে থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে এই বরাবর আমাদের এক্স, এটাকে আমরা উপাংশ ধরতে পারি এক্স। কি ধরতে পারি? এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর এর উপাংশ, সেটা সমান কি হবে? এটা সমান হচ্ছে এ কস থিটা। কি হবে? এ কস থিটা, ঠিক আছে? অর্থাৎ যার সাথে কোণ সেটা সাথে কস, যার সাথে কোণ সেটা হবে কি? কস। এবং এই বরাবর কি হবে? এটা তোমার হচ্ছে এ ওয়াই কি হবে? এ সাইন থিটা। তাহলে যার সাথে কোণ নাই সেটা কি হবে? সাইন। দেখো এর সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কি হবে? সাইন। যদি এরকম হইতো, যদি চিত্রটা এরকম হইতো, এটা মনে করো আমাদের পি ভেক্টর, তাহলে এই বরাবর কি হইতো? আমরা এই বরাবর লিখতাম হচ্ছে পি কস থিটা, আর এই বরাবর লিখতাম কি? পি সাইন থিটা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে যে কোণ দেওয়া থাকবে তোমাকে, যার সাথে কোণ দেওয়া থাকবে তোমাকে যদি ডিরেক্ট বলে দেয় আনুভূমিক উপাংশ কত, এটা হচ্ছে আনুভূমিক। এটা কি? এটা কিন্তু আনুভূমিক, এটা হচ্ছে কি? আনুভূমিক, ঠিক আছে? এটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে কি? উলম্ব। এটা ডিপেন্ড করছে, ঠিক আছে? যার সাথে কোণ দেওয়া আছে ওই বরাবর তোমার কজ অথবা সাইন নিতে হবে। বুঝতে পারলা? আচ্ছা, তো এরকম যদি তোমাকে দেওয়া থাকে, উপাংশ দেওয়া থাকে, সেক্ষেত্রে লব্ধির মানটাও দেখতে হবে। দেখো এটা কিন্তু লব্ধি নির্দেশ করে, এটা কি নির্দেশ করে? এটা লব্ধি নির্দেশ করে। তো এই যে এফ, এই এফ সমান কিন্তু আবার রুট ওভার এই যে এফ অফ এক্স, এক্স অক্ষর উপাংশ প্লাস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশর মান, ঠিক আছে? এফটা কি? এফটা কিন্তু লব্ধি বল, এটা কি? লব্ধি বল। আর এ বরাবর কি? এদের উপাংশের লব্ধিটা হচ্ছে এফ এর মান, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স এর উপর স্কয়ার প্লাস এফ অফ ওয়াই এর উপর স্কয়ার করলে আমরা কি পাবো? এফ এর মানটা পাবো। তোমাকে সাপোজ দেওয়া হলো উলম্ব দিকে উপাংশ দেওয়া আছে, তোমার কি আনুভূমিক দিকে উপাংশ দেওয়া, তাহলে লব্ধির মানটা কত, বা ওই ভেক্টরটা আসলে কত বলে টানতেছে, তাহলে বললে আমরা কি করবো? রুট ওভার এফ অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করে দেবা। এবার একটা লোন রোলারের চিন্তা ভাবনা করো, লোন রোলার। তো রোলারকে কি করি আমরা? যখন ঠেলা মানে কি? এই বরাবর ঠেলতেছে না, এই বরাবর ঠেলতেছো, ঠিক আছে? ঠেললে কি হয়? এর আনুভূমিক বরাবর সেটা কি করে? এরকম হয়ে যায়, ঠিক আছে? আনুভূমিক বরাবর। দেখো কোন একটা বল আনত তল যদি হিসাব করো, এই যে আনত তল,
এই বরাবর কোন একটা বস্তুর যে ভর যদি আমরা হিসাব করি, ঠিক আছে, ভরটা কি করে, এর ওজনটা কি করে, ওজন ডিরেক্ট খাড়া না, ডিরেক্ট খাড়া নিচের দিকে চলে যায়, ঠিক আছে। আবার এই বরাবর কিন্তু প্রতিক্রিয়া বল কাজ করে এবং এটাও কিন্তু থিটা। প্রতিক্রিয়া বলটা কি হবে, যার সাথে থিটা তার সাথে কি হবে এমএস এমজি কস থিটা। এবার তোমার ওজনটা কি নিচের দিকে আসা চায় না বস্তুটা, তাহলে এই বরাবর কিন্তু একটা উপাংশ থাকে, সেটা কত, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, ঠিক আছে। তো এখানেও কিন্তু এই ঘটনা ঘটছে, যখন তুমি ঠেলতেছো তখন কি এই বরাবর সোজাসুজি বরাবর কি একটা যাচ্ছে না একটা, তাহলে এটার কি এই বস্তুটার ওজন এখানে কি ওজন দেওয়া আছে না, ওজনটা নিচের দিকে আসবে না, ওজনটা কিন্তু ডিরেক্ট নিচের দিকে আসবে, ডিরেক্ট নিচের দিকে আসবে কত এমজি, ডিরেক্ট নিচের দিকে আসবে কত এমজি, আর এ বরাবর থিটা আছে, এ বরাবর কি আছে থিটা, তাহলে তুমি একটা উপাংশ যাবে কোনটাকে, লম্ব দিকে উপাংশ ভাবে, এটা এদিকে উপাংশ হবে আর এটা কি এই বরাবর উপাংশ হবে, ঠিক আছে। তাহলে এর সাথে কি আছে থিটা না, তাহলে এখানে তুমি পাচ্ছ কত এফ কস থিটা, এফ কস থিটা। আর এই নিচের দিকে যাবে কি, যেহেতু তুমি ঠেলতেছো এই যে এই বরাবর ঠেলতেছো, তার মানে কি নিচের দিকে যাবে, তাহলে নিচের দিকে তোমার চলে আসবে কত এফ সাইন থিটা। তাহলে নিচের দিকে অলরেডি তোমার এমজি ছিল, তার সাথে কি এফ সাইনটা যোগ হলো, তাহলে টোটাল ওয়েট কত হলো, টোটাল ওয়েট কিন্তু এমজি এফ সাইন থিটা। তাহলে প্রথমে তোমার ওজন ছিল এমজি, তারপরে আরো এফ সাইন থিটা যোগ হইলো, তাহলে এবার কি বলতো টোটাল ওজনটা বেশি মনে হচ্ছে না, ওজন বেশি হচ্ছে, তাহলে ঠেলা কি কঠিন হবে না, তাহলে ঠেলা কিন্তু কঠিন, ঠেলা হচ্ছে কঠিন, ঠেলা হচ্ছে কঠিন। এবার আমরা যদি আসি তোমার হচ্ছে টানার ক্ষেত্রে, কি করলাম এবার হচ্ছে টানার ক্ষেত্রে যদি আসি, মনে করো টানবো, তাহলে এটা হচ্ছে একটা উপরে দিলাম, এটা হচ্ছে ভূমি, তো এটা হচ্ছে মনে করো লোন রোলার, এটাকে আমি কেউ টানবো, তাহলে টানতেছি কি এইভাবে নিয়ে গেলাম না উপরের দিকে, এই বলে টানতেছি, তাহলে এই বলে টানার ফলে তোমার কিন্তু কি এই যে এই বরাবর একটা উপাংশ হবে, এই বরাবর উপাংশ হবে, তাই না, এই বরাবর উপাংশ যাবে। আর কি বলতো এই যে এমজি দেখো উপরের দিকে যাচ্ছ না তুমি, বলটা কি এদিকে যাচ্ছে, তার মানে উপাংশ কিন্তু উপরের দিকে যাবে, কি হবে উপাংশটা উপরের দিকে যাবে, কি হবে উপাংশটা কিন্তু উপরের দিকে যাবে, ঠিক আছে, একটা উপাংশ পড়ে যায়, তাহলে এটা হচ্ছে এফ বল। তাহলে এই বরাবর কি আলটিমেটলি বলো তো, এই বরাবর এফ কস থিটা, এই এফ কস থিটা কি করবে, একে লোন রোলারকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। এই যে এখানেও কিন্তু এফ কস থিটা সামনে নিয়ে যাচ্ছিল, তাহলে এফ কস থিটার কাজই হচ্ছে সামনে নিয়ে যাওয়া। আর যখন তুমি টানতেছো কি করছো, টানতেছো তখন কি উপরের দিকে তোমার এফ সাইন থিটা চলে গেল, আর এই নিচের দিকে তো এমজি কাজ করছে, নিচের দিকে কাজ করছে এমজি, তাহলে দেখো এমজি এর বিপরীত দিকে এফ সাইন থিটা না, এমজি এর বিপরীত দিকে, তাহলে টোটাল ওয়াই অক্ষ বরাবর কাজ কি হচ্ছে, ডাব্লিউ সমান কি হচ্ছে এমজি নিচের দিকে আর এফ সাইন থিটা উপরের দিকে। তাহলে এমজিটা তোমার যদি পজিটিভ হয় তাহলে এফ সাইন থিটা কি নেগেটিভ, বিপরীত দিকে না, তাহলে নেগেটিভ। তাহলে দেখো তো ওজনের মানটা কি হয়ে গেল, এমজি থেকে এফ সাইন থিটা পরিমাণ কমে গেল, ওজনের মানটা আলটিমেটলি কি হচ্ছে এফ সাইন থিটা পরিমাণ কমে গেল না, এফ সাইন থিটা কমে গেল, তার মানে তোমার এখানে কতটুকু ওজন কম মনে হবে, এফ সাইন থিটা পরিমাণ ওজন কিন্তু কম মনে হচ্ছে, তাই না। তাহলে প্রথমে ছিল এমজি, তার থেকে আরো এফ সাইন থিটা কমে গেল, তাহলে টানার ক্ষেত্রে কি হচ্ছে বস্তুটা বেশি তোমার হালকা মনে হচ্ছে, তাই না, হালকা মনে হচ্ছে, এটা তুমি খুব সহজে, কারণ কি উলম্ব উপাংশ এর ওজনকে কি করে প্রশমিত করে দেয়, আর এই ক্ষেত্রে যখন তুমি ঠেলতেছো তখন কি ওজন আরো বাড়ায় দেয়, কি হয় ওজন আরো বাড়ায় দেয়। তো এখানে আমাদের আপাত ওজন কি হবে, আপাত ওজনগুলো অনেক সময় প্রশ্ন আসে দেয় যে টানার ক্ষেত্রে আপাত ওজন কত, ডাব্লিউ ইকুয়াল টু এমজি সাইন থিটা কমে যাবে, আর ঠেলার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এমজি এফ সাইন থিটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা এবার এটার প্রশ্নগুলো দেখি, উপাংশ রিলেটেড। দেখো 10 নিউটন মানের একটি বল অন্য এক জায়গায় অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে 10 নিউটন বল কিন্তু, ঠিক আছে, অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে আমরা এই চিত্রটা এরকম হবে, এটা একটা তোমার হচ্ছে পি বল, ঠিক আছে, অন্য একটা বলের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, কত ডিগ্রি কোণশীল 100। এবার বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। দেখো এখানে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু একটা প্রশ্নটা ট্রিকি আছে, ঠিক আছে। দেখো বল দুটির লব্ধি, তাহলে বল দুটার লব্ধি, এটা অজানা বল, তাহলে এটা আমাদের এটা হচ্ছে কিউ, যেখানে পি ভেক্টর আমার জানা আছে। দেখো পি ভেক্টর কত বলছে, পি ভেক্টর হচ্ছে 10 নিউটন, এটা আমার জানা আছে 10 নিউটন। এই 10 নিউটন বলটা কিউ, অজানা ভেক্টর সাথে 120 ডিগ্রি কোণে আসছিল। এবার এদের লব্ধিটা কি করছে, মাঝ বরাবর দিয়ে গেছে, ঠিক আছে, লব্ধিটা গেল মাঝ বরাবর দিয়ে, আমরা তো নিলাম লব্ধি সবসময় কি যায়, মাঝ দিয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি। তো লব্ধি কি করছে, এই তোমার লব্ধি হচ্ছে অজানা বলছে 90 ডিগ্রি। দেখো এই যে এখানে কোনটা কিন্তু 90 ডিগ্রি, যে এই কোনটা কিন্তু 90 ডিগ্রি, এই কোনটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অজানা বলটির মান কত, তো এবার যেহেতু দিক দেওয়া আছে, কি দেওয়া আছে, দিক দেওয়া আছে না, তো দিক দেওয়া থাকলে আমরা কি লব্ধির দিকের সূত্র অ্যাপ্লাই করবো, কি করবো লব্ধির দিকের সূত্র অ্যাপ্লাই করবো। তো কার সাথে কোন বলছে, থিটা কিউ বলছে না, তাহলে আমাদের ট্যান থিটা কিউ, তোমাকে এই যে কিউ এর সাথে কোন কত ডিগ্রি কোণে আছে লব্ধি 90 ডিগ্রি কোণে কি আসে, থিটা ট্যান কিউ ইকুয়াল টু কি লিখবো, দেখো এখানে কি হচ্ছে পি সাইন আলফা না, আলফা কত, আলফা মানে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, যার সাথে কোণ সেটা সিঙ্গেল পি কজ আলফা, ঠিক আছে, ভ্যালুগুলো এবার বসায় দাও। তাহলে এখানে কোণ কত দিয়েছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান, এখানে ট্যান 90 ডিগ্রি আগে বসাও, আমি বিস্তারিতভাবে করে দিই, এখানে ভ্যালুগুলো বসাও। পি এর মান কত দেওয়া আছে, পি এর মান হচ্ছে 10,
সাইন 120 ডিগ্রি ডিভাইড বাই, এখানে কিউ এর মান আমার জানা আছে না, তাহলে কিউ প্লাস পি কজ আলফা, তার মানে এখানে তোমার 10 ইন্টু কজ 120 ডিগ্রি। তাহলে দেখো এই tan 90 ডিগ্রির মান কিন্তু ইনফিনিটিকে আমরা লেখা যায় 1/0 লেখা যায়, ঠিক আছে। আর এটা ইকুয়াল দেখো এই সাইন 120 ডিগ্রির মান কত জানো, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে তোমার সাইন 120 ডিগ্রির মান হচ্ছে সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। আচ্ছা সাইন 120 ডিগ্রি তাই না, 180 মাইনাস হচ্ছে 60, হ্যাঁ তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমাদের উপরে কি থাকলো 10 ইন্টু √3/2, আর নিচে থাকলো হচ্ছে তোমার কিউ, এই কিউ প্লাস পি ইন্টু এই কজ 120 ডিগ্রি মান হচ্ছে -1/2। আচ্ছা এখানে এখানে তোমার 10 হবে, আমরা 10টা লিখে দিই, তাহলে আমাদের বিষয়টাই তাহলে দেখো এবার যদি আর গুণ করি, তাহলে দেখো এই পার্টটা কি হচ্ছে 0-এর সাথে গুণ হয়ে যাবে, এই পার্টটা 0-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এই পাশে কি থাকবে, এই পাশে 1 হয়ে যাবে। তার মানে কিউ দেখো এই যে মাইনাসে কাটাকাটি করলে কি হবে -5 হয়ে যাবে না, এটা ইকুয়াল কত, এটা ইকুয়াল 0। তার মানে তুমি আলটিমেটলি কিউ এর মান কত পাবা, কিউ এর মান কিউ ইকুয়াল টু কিন্তু 5, কিউ ইকুয়াল কত 5, তাহলে অ্যান্সার কিন্তু 5, অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু 5। তো এই প্রশ্নটা আমরা এইভাবে সমাধান করব, ঠিক আছে। তো যখনই তোমাকে দিকের কথা উল্লেখ দেওয়া থাকবে, অন্য কোনো তথ্য পাচ্ছ না, তো দিকের সূত্র দিয়ে তোমার কিন্তু এখানে সুন্দর মতো অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে, দিকের সূত্র অ্যাপ্লাই করে মানগুলা বের করবা। তো আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা। তো তোমাকে যে কন্ডিশনগুলো দেওয়া ছিল, তো এটার সাপেক্ষে আমরা মানগুলো বের করলাম, ঠিক আছে। প্রথমে মধ্যবর্তী দুইটা কোণ, একটা অজানা ভেক্টর দেওয়া আছে কিউ, এই কিউ এর সাথে পি কত ডিগ্রি কোণে 120 ডিগ্রি আলফার মান দেওয়া আছে, আবার লব্ধির মানটা হচ্ছে কিউ এর সাথে 90 ডিগ্রি, তাহলে tan থিটা কিউ তোমার দেওয়া আছে, আর এর মানও লাগতেছে না, দেখো পি এবং কিউ এর মান দিয়ে আমাদের কাজ হইতেছে, ঠিক আছে। তো এটা এই টাইপের প্রশ্ন এইভাবে সলভ করবা, ঠিক আছে। এরপর দেখো 10 নিউটন মানের একটি বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত। দেখো একটা বল তোমার কি করছে, এই যে এক্স অক্ষ বরাবর কাজ করছে, একটা বল এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ তোমাকে বের করতে বলছে। দেখো তো ওয়াই এর সাথে কোণ কত, 90 ডিগ্রি না, কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি, তাহলে ওয়াই এর সাথে কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি কোণ, তার মানে আমাদের এখানে পি ভেক্টর এই বরাবর কাজ করে, তাহলে পি অফ ওয়াই এটা সমান কি হবে, পি cos 90 ডিগ্রি না, আর cos 90 এর মান কত 0, আলটিমেটলি কি হবে 0 হবে, অ্যানসার কি হবে 0 হবে। বুঝতে পারছো বিষয়টা কিভাবে হলো, তোমাকে অলরেডি কাজ করছে সে এক্স অক্ষ বরাবর, কোন বরাবর, এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত 90 ডিগ্রি, তাহলে যার সাথে কোণ তার সাথে কি হবে cos হবে উপাংশ নেওয়ার সময়, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0। দেখো কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে তুমি যদি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকরী বল কত, তার মানে আনুভূমিক দিকে তোমাকে লব্ধির মানটা বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে আমাদের একটা তল, ঠিক আছে, এটা হচ্ছে তল। তো আনত তলের সাথে কত ডিগ্রি কোণ, এই যে আনত তলের সাথে 60 ডিগ্রি কোণে একটা বস্তুকে আমি নিয়ে যাচ্ছি, এটা কি করছে, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। দেখো এখানে হচ্ছে কত 60 ডিগ্রি কোণে আমি একটা বস্তুকে কি করছি, ঠেলে নিয়ে যাচ্ছি, কত বেগে, কত 200 নিউটন বল আমি টেনে নিয়ে যাচ্ছি, 200 নিউটন বল, ঠিক আছে, টেনে নিয়ে যাচ্ছি। তো এটার কি দুইটা উপাংশে ভাগ হচ্ছে না, এটার কি দুইটা উপাংশে ভাগ হবে, তোমার একটা কি হবে বলো তো, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তো এটার আসলে আনুভূমিক দিকে কার্যকরী আমাদের উপাংশ কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তো এই যে এটার উপাংশ, এটা হচ্ছে আমাদের কি হবে, আচ্ছা তো এটা হচ্ছে উলম্ব দিকে উপাংশ, আর এটা কি, এটা হচ্ছে আনুভূমিক, ঠিক আছে, এটা হচ্ছে কি আনুভূমিক। তাহলে তোমাকে আনুভূমিক দিকে উপাংশ বের করতে বলছে, তাহলে আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে না, তাহলে কোণ দেওয়া থাকলে তুমি এখানে কোণটাকে আমরা ভিএক্স, যেহেতু বেগ আছে তাহলে ভিএক্স এটার সমান কি হবে, ভি কজ আলফা, তাহলে ভ্যালুগুলো বসায় দাও, 200 গুণন কজ 60 ডিগ্রি, কজ 60 মান হচ্ছে হাফ, তাহলে হাফ গুণন 200, তার মানে কত 100 নিউটন। তো এটা হচ্ছে উত্তর। তো এইভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করবা, ঠিক আছে, ইজিলি করা যাবে, এটা এত বড় কিছু না, কঠিন কিছু না, সবই প্রশ্ন সহজ, সব পারো তোমরা। দেখো কোনো স্থানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, পশ্চিম দিকে সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বাতাস বইছে, বাতাসের বেগের পূর্বমুখী উপাংশের মান কত। দেখো এই প্রশ্নটা কিন্তু ট্রিকি আছে, এই প্রশ্নটা একটু ট্রিকি আছে। প্রশ্নটা দেখো তোমাকে প্রথমে বলছে কি, এটা হচ্ছে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বাতাস বইছে, তার মানে আমরা চিত্রটা আঁকালে না আঁকলে বুঝবা না।
দেখো এটা আমরা লিখলাম হচ্ছে উত্তর, এটা হচ্ছে আমাদের কি, আমরা দিকটা লিখে নিই, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা আমাদের হচ্ছে পশ্চিম দিক, এবং এটা হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, তোমাকে প্রশ্ন কি বলছে যে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ, তার মানে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ হবে, পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা দেওয়া আছে কত, 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ এটা কি করছে, দক্ষিণ দিকে বাতাস, মানে এই যে বরাবর চলে গেল দক্ষিণ দিক, মানে কি আলটিমেটলি এইদিকে যাচ্ছে তাই না, কিন্তু তির্যক ভাবে যাচ্ছে, বাতাসটা কি দক্ষিণ দিকে যাচ্ছে কিন্তু পূর্ব পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে যাচ্ছে। এবার বাতাসের পূর্বমুখী বেগের উপাংশ, তাহলে পূর্ব দিক কোন দিকে বলো তো, এই দিক না, এই দিক না, তাহলে এই যে বাতাসের তোমার এই পূর্ব দিকের মধ্যবর্তী কোণটা বের করতে হবে, পূর্ব দিকের মধ্যবর্তী কোণটা তোমার বের করতে হবে। তাহলে এটা আলফাটাকে বের করতে হবে, আলফা ইকুয়াল টু হোয়াট, তাহলে দেখো টোটাল কোণটা কত, 180 না, টোটাল কোণটা 180, তাহলে আলফা সমান কত হবে, আলফা সমান কিন্তু আলটিমেটলি 180 ডিগ্রি মাইনাস 45। তো তোমাকে যে দিকের উপাংশ বের করতে বলবে ওই দিকের সাথে তোমার আগে কোণটা লাগবে, ওই দিকের সাথে কোণটা লাগবে। তাহলে আলটিমেটলি এই যে এদিকে যে আমাদের বাতাসটা বইছে দেখো পি বাতাস, মনে করো পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের সাথে এই যে পূর্ব দিকের উপাংশর কোণটা তো লাগবে। তাহলে 180 মাইনাস 45 এর মান কত, তোমার এখানে অ্যান্সারটা অবশ্যই বের করতে হবে, ঠিক আছে না। তাহলে আমরা জানি কত, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তো এবার তোমার উপাংশ পাবা কার সাথে, এবার তাহলে উপাংশ কি হবে, পূর্ব দিকে উপাংশ যদি আমরা vx ধরি, তাহলে তোমার এখানে কি হচ্ছে পি অফ cos 135 ডিগ্রি। তো তোমার এভাবে লেখা যায় পি অফ 90 ডিগ্রি, আচ্ছা এখানে cos 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে মানটা নেগেটিভ আসার কথা, বাট এখানে দেখো কত 30 ডিগ্রি দেওয়া আছে, তাই না, 30, আর এখানে সাইন 45 ডিগ্রি হবে, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তো এটা দিয়ে একটু ভাগ হয়ে যাবে, 30 ভাগ 1/√2 দিয়ে ভাগ হয়ে যাবে, তখন এটার অ্যান্সার তুমি পাবা। হ্যাঁ 21.21, 21.21, এটা হচ্ছে উত্তর 21.21, ঠিক আছে। তো এটা কয় নাম্বার অপশন দেওয়া আছে, দেখো এটা হচ্ছে দেওয়া আছে সি নাম্বার। তো এটা বোঝার চেষ্টা করো, চিত্রটা আঁকাতে পারলে তোমরা কিন্তু চিত্রটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। তো প্রথমে তোমাকে বলে দিছে এখানে যে দক্ষিণ দিকে বাতাস যাচ্ছে কিন্তু পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে, তাহলে পূর্ব দিকের সাথে উপাংশ কত হবে, তাহলে তোমার বাতাস এদিকে, তাহলে বাতাসের সাথে পূর্ব দিকের মধ্যবর্তী কোণ তো জানতে হবে তাই না। তাহলে এই টোটালটা কত, এই টোটালটা তোমার 45 ডিগ্রি দেওয়া আছে, আর টোটাল এই যে হলুদ এটা মানে কত, এটা মানে কিন্তু পাই, এটা মানে কত 180 না, টোটাল কোণটা 180 ডিগ্রি, তার থেকে 45 ডিগ্রি বাদ দেই, তাহলে 135 পাবো। তো cos 45 মানে এখানে 1/√2, তো এখানে মান চাইছে, ঠিক আছে। এটা তোমার দিকটা কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু তোমার মাইনাস হবে, ঠিক আছে, দিকটা কিন্তু মাইনাস হবে, বুঝছো। বাট যেহেতু মান চাইছে এই জন্য আমাকে মানটা নেগেটিভটা চার্জটা হলো করছে, কারণ এখানে আমাদের দেওয়া আছে cos অফ 90 ডিগ্রি প্লাস হচ্ছে 35 ডিগ্রি, তাই না। তো আমরা যে চতুর্ভাগের হিসাব জানি সেখানে কত, দ্বিতীয় এখানে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন পজিটিভ, আর এখানে সাইন কসেক পজিটিভ, এখানে ট্যান কটেক পজিটিভ, আর এখানে কত কস পজিটিভ। তাহলে কস পজিটিভ কখন, চতুর্থ চতুর্ভাগে। বাট দেখো 90 ডিগ্রি প্লাস মানে কি, এটা 1 2 নম্বর চতুর্ভাগে, 2 নম্বর চতুর্ভাগে কি সাইনটা পজিটিভ, আর যখন 90 ডিগ্রি প্লাস ছিল তখন কি কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যায়, কস পরিবর্তন হয়ে কি হয়ে যায়, সাইন হয়ে যায়, ঠিক আছে। কস পরিবর্তন কি হবে, সাইন হবে, সাইন 45 ডিগ্রি। বাট দ্বিতীয় চতুর্ভাগে কসটা কি নেগেটিভ ছিল, কসটা কি পজিটিভ ছিল না, তাহলে কসটা কি নেগেটিভ, তাহলে এখানে কস অনুযায়ী আমাদের সাইন সিন হবে, ঠিক আছে, মাইনাস সাইন সাইন 45 ডিগ্রি, এটা হবে উত্তর। আচ্ছা, তো এর পরবর্তী আমরা যাই। এবার ধর টাইপ 3, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগটা খুবই ইজি একটা টপিক, আপেক্ষিক বেগের এখানে বেশি কিছু প্রশ্ন দেওয়া হয়, বাট আমি তোমাদের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো আপেক্ষিক বেগ মানে কি, তোমাকে যদি বলি দেখো এখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে, তুমি যাচ্ছ এই দিকে, তুমি যাচ্ছ এদিকে ভি অফ এ বেগে, ঠিক আছে। এবার তোমার পিছে পিছে একটা লোক, একটা ছেলে যাচ্ছে, তোমার পিছে পিছে একজন যাচ্ছে, সেটা হচ্ছে ভি অফ বি বেগে। তো তুমি তো একটা বেগে যাচ্ছই, ভি অফ বি বেগে একটা যাচ্ছে, তো এই ভি অফ বি তোমাকে কত বেগে সামনে যাইতে দেখবে, ভি অফ বি তোমাকে কত বেগে সামনে যাইতে দেখবে, বা এই ভি অফ বি এর সাপেক্ষে তুমি আসলে কতটুক সামনে যাচ্ছ, এটা কিন্তু ডিপেন্ড করছে, তাই না। তাহলে ভি অফ বি এর সাপেক্ষে
তুমি কত আগে যাচ্ছ, এটাই আলটিমেটলি আপেক্ষিক বেগ। তাহলে তোমাকে যদি বলে যে মনে হলো বা হচ্ছে দেখলো এই টাইপের প্রশ্নগুলো থাকলে এটা দ্বারা বোঝা যাচ্ছে সেটা কি আপেক্ষিক বেগ দেওয়া আছে। কি দেওয়া আছে? আপেক্ষিক বেগ দেওয়া আছে। তোমরা যারা ট্রেনে যাতায়াত করো, তো ট্রেনে যাতায়াত করার সময় দেখবা যখন দুইটা ট্রেন একই স্পিডে যদি যায়, তাহলে কিন্তু বা ট্রেন বা বাস, যখন দুইটা বাস বা দুইটা ট্রেন একই স্পিডে যায়, দেখো মনে হয় না দুইটা বাস বা দুইটা ট্রেন কিন্তু স্থির মনে হয়। বাট তোমার ট্রেন যদি আসতে যায়, আরেকটা ট্রেন যদি দ্রুত যায়, তখন কিন্তু অনেক দ্রুত মনে হয় না? হ্যাঁ, এটাই কিন্তু আলটিমেটলি আপেক্ষিক বেগের কারণে হয়। তো আপেক্ষিক বেগ আর প্রকৃত বেগ কিন্তু এক না, আপেক্ষিক বেগ আর প্রকৃত বেগ কিন্তু এক না। ঠিক আছে, সাপোজ আমি তোমার এখানে বললাম, এই যে এখানে এই চিত্রটায় দেখো, আমি বললাম আমি বি এর সাপেক্ষে এ কত আগে যাচ্ছে, তাহলে যার সাপেক্ষে সেটা হবে বিয়োগ, তাহলে যার সাপেক্ষে সেটা হবে বিয়োগ। তাহলে ভি অফ বি এ, আচ্ছা কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, তাহলে বিটা উপরে থাকবে। দেখো ভি অফ এ বি, এটা আলটিমেটলি কি হয়ে যাবে? যার সাপেক্ষে সেটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মাইনাস ভি অফ বি। দেখো এবার এই পার্টটা দেওয়া আছে, তাই না? তো এই যে এটা হচ্ছে তোমার আলটিমেটলি আপেক্ষিক, এটা হচ্ছে কি আপেক্ষিক, আর এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে প্রকৃত, এগুলো হচ্ছে কি প্রকৃত বেগ। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে আপেক্ষিক বেগ দেওয়া আছে, যেমন ট্রাকের ক্ষেত্রে অনেক সময় তোমাকে আপেক্ষিক বেগ দেওয়া থাকে। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, দেখো এই যে গাড়ি আর ট্রাকের বেগ তোমাকে এখানে দেখবে ভিটিসি, কার সাথে? গাড়ির সাপেক্ষে, তার মানে ভি ট্রাক মাইনাস ভিসি বাদ দিলাম। এবার তোমাকে বলে দিবে যে ট্রাকের প্রকৃত বেগ কত, তাহলে ট্রাকের প্রকৃত বেগ কত হবে? তাহলে ভিটি, এটা সমান আলটিমেটলি কত হচ্ছে? ভি টিসি যোগ ভিসি না? এবার এই দুইটা লব্ধি হবে কিন্তু ট্রাকের আসল বেগ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দেয়, তো এখান থেকে কিন্তু আমাদের ভ্যালুগুলো আসলে আনতে হয়। ঠিক আছে, তো তোমাকে এখানে আমি তোমাকে একটা বলে দিই, আচ্ছা এখানে আমি একটা পেজ নেই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা। আমি তোমাকে একটা প্রশ্ন দিয়ে, এখানে যেহেতু প্রশ্ন দেওয়া নাই বা প্রশ্ন এই টাইপের প্রশ্ন আসে নাই, তো আমরা এখানে আলাদাভাবে তোমাকে বোঝাই দেই। দেখো এখানে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা করলাম। তো একজন লোক, এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর। আপেক্ষিক বেগের কনসেপ্ট আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখো একজন গাড়ি চালক, ঠিক আছে, ট্রাক চালক, একজন তোমার কার চালক। ঠিক আছে, কার চালক তোমার যাচ্ছে কোন বরাবর? সাপোজ হচ্ছে একজন কার চালক যাচ্ছে, সে দেখলো ওই লোকটা দেখলো যে একটা ট্রাক দিয়ে সে এই বরাবর যাচ্ছে, কোন বরাবর যাচ্ছে? এই বরাবর যাচ্ছে। ঠিক আছে, এই বরাবর যাচ্ছে। তো আমাদের যে এটা ছিল হচ্ছে এখানে ছিল হচ্ছে তোমার এই বরাবর যাচ্ছিল হচ্ছে গাড়ি। ঠিক আছে, গাড়ির লোক যাচ্ছিল, তো এই গাড়ির লোক যাচ্ছিল এই বরাবর, এদিকে যাচ্ছিল সে, এদিকে যাওয়ার সময় দেখলো একটা ট্রাক, সে এই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই দিক বরাবর যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই দিক বরাবর যাচ্ছে। তো সে দেখলো মানে কি? সে আপেক্ষিক বেগ দেওয়া আছে, তার মানে কি এই ভিটিসি তোমাকে দেওয়া আছে, ভিটিসি দেওয়া আছে। তাহলে ভিটিসি যদি দেওয়া থাকে, তাহলে আসলে ভিটি কই গেল? তাহলে ট্রাকের বেগটা আসলে গেল কই, তাই না? ট্রাকের বেগটা তোমাকে এখান থেকে বের করতে হবে। তো এই যে এই দুইটার লব্ধিটা আসলে আমার ট্রাকের বেগ হবে না। তো আমরা কি দেখছিলাম যে ভিটিসি, এটা আলটিমেটলি কি ছিল? এটা সমান ছিল হচ্ছে ভিটি মাইনাস ভিসি। তার মানে ভিটি কত হবে? ভিটি সমান হচ্ছে ভিটিসি প্লাস ভিসি না? তাহলে এই দুইটার লব্ধিতে তোমার কনভার্ট করতে হবে। ঠিক আছে না? এই দুইটার লব্ধিতে কনভার্ট করতে হবে। দুইটার লব্ধি কি হচ্ছে দেখো তো, এই দুইটার লব্ধি কি হচ্ছে? এই দুইটার লব্ধি কি এই মাঝ বরাবর যাচ্ছে না? এই মাঝ বরাবর যাচ্ছে। এই দুইটার লব্ধি কি হচ্ছে? এই মাঝ বরাবর যাচ্ছে। তো তখন তোমাকে অবশ্যই মধ্যবর্তী কোণ তোমাকে হয়তো দেওয়া থাকবে, তখন তুমি লব্ধি সূত্র বের করে দিবা। তখন লব্ধি সূত্র আমরা জানি কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে, আবার অনেক সময় তোমার যদি লম্ব দেওয়া থাকে, তখন আবার কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যখন আলফা হয়ে গেলে কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কখন হবে? যখন তুমি দেখলা যে এই বরাবর, তোমার এই বরাবর যাচ্ছে কত? ভিসি। এবার তুমি দেখলা যে একটা ট্রাক যাচ্ছে, ঠিক তুমি যাচ্ছিল হচ্ছে উত্তর দিকে ট্রাকে, গাড়িতে করে। তুমি দেখলা যে একটা ট্রাক যাচ্ছে ঠিক উপরে পশ্চিম দিকে যাচ্ছে। তুমি দেখলা যে পশ্চিম, তুমি যেতে দেখলা, তো দেখলা মানে কি? সেটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ দেওয়া আছে, ভিটিসি দেওয়া আছে। তাহলে মধ্যবর্তী কত? 90 ডিগ্রি না? তাহলে এই বরাবর কি হচ্ছে? এই বরাবর হচ্ছে লব্ধি, তাহলে এটা কিন্তু ভিটি হবে। তখন কিন্তু আমাদের আলটিমেটলি ভিটি এরা সমান হবে কত? রুট ওভার ভিটিসি স্কোয়ার প্লাস হচ্ছে ভিসি স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু লব্ধি বেগের ম্যাথগুলো আসে। আবার যদি বৃষ্টির ম্যাথগুলো দেখি, দেখো তোমরা বৃষ্টি কিভাবে পড়ে। আমরা যখন গতিশীল অবস্থায় থাকি, দেখো আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা লোক যাচ্ছে এইদিকে, মনে করো একটা লোক এই যে এদিকে যাচ্ছে ছাতা ধরে। এবার ও যখন গতিশীল অবস্থায়, তখন আমাদের কাছে বৃষ্টি মনে হয় এইভাবে যাচ্ছে, তাই না? বৃষ্টি পড়ছে এইভাবে মনে হয়। ঠিক আছে, বৃষ্টি পড়ছে এইভাবে। তো আমার কাছে কি এটা বৃষ্টি মনে হচ্ছে,
ঠিক আছে, মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এত বেগে পড়তেছে, তার মানে আমি যদি এভাবে একটু লিখি, যখন এভাবে চিত্রগুলো আঁকাই নেই, তুমি যাচ্ছ আলটিমেটলি এদিক বরাবর না এদিক বরাবর যাচ্ছ, তাহলে আমাদের কি বৃষ্টির বেগটা এদিকে, এদিকে আমাদের এটা, তাহলে এটা হচ্ছে কি আমি হচ্ছে রেইন পাইলাম, এটা হচ্ছে কার সাপেক্ষে, ওই লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ VCR, আমরা হচ্ছে লোকের সাপেক্ষে, তার মানে হচ্ছে RA দিলাম, ঠিক আছে, লোকটার বেগ যদি আর হয়, এটা হলো। তাহলে এইটা আমরা প্রকাশ করতে হবে কিভাবে, এটা তোমাকে অবশ্যই এদিক বরাবর একটা বিপরীত দিকে নিতে হবে না, তাহলে এটা সমান আমরা জানি কি V(RA), এটা সমান হচ্ছে তোমার হচ্ছে V(R) যোগ মাইনাস V(A), অর্থাৎ এই যে বৃষ্টির বেগ এবং ওই লোকটার বেগের বিপরীত বেগ, বিপরীত ভেক্টরের লব্ধি, বিপরীত ভেক্টরের লব্ধি, ঠিক আছে, বিপরীত ভেক্টরের লব্ধি। তাহলে দুইটার আপেক্ষিক বেগ মানে বোঝায় একটা ভেক্টর এবং অপর একটা ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধি। তাহলে এটা যাচ্ছিল কোন দিকে, এই বরাবর না, তাহলে এটার বিপরীত দিকে কোন দিকে, এই দিক না, বিপরীত দিকে এদিক, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি মাইনাস V(A). তাহলে এই দুটার লব্ধি হচ্ছে আলটিমেটলি কি এইটা, এই দুটার লব্ধি আলটিমেটলি এটা। তাহলে বৃষ্টি পড়ছিল কিন্তু খারাপ হবে, বৃষ্টি পড়ছিল কিন্তু খারাপ হবে VR, আমি দেখলাম কি VRA, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের আপেক্ষিক বেগগুলো বের করতে হয়, ঠিক আছে। তো যেরকমই যেটা মান দেওয়া থাক ওইটাকে ধরে তোমার এই যে VRA বা এইগুলো ধরে মানবে। তোমাকে সাপোজ এবার লোকটার আপেক্ষিক বৃষ্টির প্রকৃত বেগ বের করতে হবে, তখন কি VRA যোগ হচ্ছে V(A). তো অবশ্যই মধ্যবর্তী কোণটা দেখবা কত আসে, লম্বভাবে থাকলে লম্বের সূত্র, আর যদি আলফা দেওয়া থাকে 90 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণে যাচ্ছে, তখন এটা হিসাব করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা একটা প্রশ্ন দেখি, দেখো কত বেগটা ছাতা দেখে লক্ষ্য করতে হবে। তো ছাতার বেগ এই টাইপের প্রশ্ন দেখো, এই যে এটা তোমার হচ্ছে লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ, ঠিক আছে। তাহলে বৃষ্টির বেগ মানে কি tan থিটা, কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হয় এই টাইপের প্রশ্ন হচ্ছে, tan থিটা ইকুয়াল হচ্ছে লোকের বেগ V(M) ডিভাইড বাই বৃষ্টির বেগ V(R). তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, বুঝছো, তোমাকে অনেক সময় দিবে যে V(M) এটা সমান হোয়াট, লোকের বেগ কত ছিল, তাহলে V(M) সমান কত হচ্ছে, V(M) সমান কিন্তু আলটিমেটলি V(R) ইন্টু tan থিটা, অথবা তুমি V(R) এটা সমান কত লেখা যায়, এটা সমান কিন্তু V(M) tan থিটা, ঠিক আছে। এটার প্রশ্ন কিন্তু দেয়। তো আমাদের যেহেতু কত ডিগ্রি কোণে ছাতা ধরতে বলছে, তাহলে এখানে আমরা তোমার থিটা ইকুয়াল কত লিখবো, tan ইনভার্স। দেখো একজন বৃষ্টির মাঝে 4 মিটার পার সেকেন্ড দৌড়াচ্ছে, বৃষ্টির বেগ দেওয়া আছে এত, তাহলে লোকের বেগ কত, 4 ডিভাইড বাই 6। তো এটা হচ্ছে ক্যালকুলেট ছাড়া করা যায় না, তো এটা ক্যালকুলেট দিয়ে করা লাগবে, ঠিক আছে। আর আমাদের যখন দিবে তখন আমাদের ওরকম মান দিবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার 1 1 আসে, বুঝছো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে এটা এটা অ্যান্সার হবে এরকম, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা tan ইনভার্স 1/1 এরকম আসবে, তখন অ্যান্সার হবে π/4, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। অথবা এই কন্ডিশনগুলো কি মনে রাখবা, ঠিক আছে। লোকের বেগ বের করতে বললে VR tan থিটা, আবার বৃষ্টির বেগ বের করতে বললে VR tan থিটা, এরকম যদি আপেক্ষিক যে ছাতা ধরার জিনিসগুলো যদি দেওয়া থাকে। এরপর আসো ভেক্টরের আমাদের কি অবস্থান ভেক্টর, তাই না। তো অবস্থান ভেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবস্থান ভেক্টরটা কি হবে, খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে অবস্থান ভেক্টর এবং এক ভেক্টর থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো যে কোনো কিছুর অবস্থান ভেক্টর কিভাবে বের করতে, আমাদের যে কোনো একটা স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক থেকে আমরা ভেক্টরে কনভার্ট করব কিভাবে। সাপোজ আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 1 2, ঠিক আছে। তো এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ভেক্টরে কনভার্ট করে দেব। দেখো OA ভেক্টর, এটা হবে OA ভেক্টর, OA ভেক্টর সমান কি হয়ে যাবে, এটা সমান হবে 2 - 0। দেখো স্থানাঙ্ক এই যে মূল বিন্দুর সাপেক্ষে ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে, তো আমরা জানি কি মূল বিন্দুর স্থানাঙ্ক কত, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 না 0 0 0, ঠিক আছে, ওইটাই করতেছি, ঠিক আছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে দেখো যেটা প্রথমে আছে ওইটা বাদ যাবে, 2 - 0 এটা হচ্ছে x অক্ষ বরাবর, সেটা হবে I। তারপরে দেখো কি হচ্ছে 1 - 0, এটা কি y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর হবে j, এবং z অক্ষ বরাবর হবে হচ্ছে আমাদের k, z অক্ষ বরাবর কি হবে k, এটা হবে k। তো তখন দেখো ইজিলি আমরা ভেক্টর পেয়ে যাচ্ছি 2i প্লাস হচ্ছে j প্লাস হচ্ছে কত 2k। তো এটা ছিল একটা স্কেলার ক্ষেত্র, এটা ছিল কি একটা স্কেলার ক্ষেত্র, বাট স্কেলার ক্ষেত্রকে আমরা কি করলাম, অবস্থান ভেক্টর সাহায্যে ভেক্টরে কনভার্ট করলাম, কি করলাম, ভেক্টরে কনভার্ট করলাম, ঠিক আছে। তো অবশ্যই এটা মনে রাখবা যে স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে কত, x অক্ষ, এবং x অক্ষ বরাবর কি কাজ করে, I একক ভেক্টর
এক্স অক্ষ বরাবর কে কাজ করবে আই একক ভেক্টর, ঠিক আছে। এবং এটা কি ওয়াই অক্ষ বরাবর কাজ করবে কি জে একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর কাজ করবে কি জেড অক্ষ বরাবর কাজ করবে কে একক ভেক্টর, ঠিক আছে। তো তোমাকে আমি যদি বলি 3i, এটা কোন দিকে কাজ করছে বলো তো? এটা কিন্তু এক্স অক্ষে, এটা কি হবে এক্স অক্ষে। তোমাকে যদি বলি 3k, এটা কি হচ্ছে বলো তো? এটা কিন্তু জেড অক্ষ বরাবর, এটা কি হচ্ছে জেড অক্ষ বরাবর, ঠিক আছে। আবার আমরা তল পাচ্ছি কত বলো তো? তল কিন্তু দুইটা ভাই, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমাদের কিন্তু তল দুইটা, এটা হচ্ছে 3টা তল পাওয়া যায়। টোটাল হচ্ছে এক্স ওয়াই তল, তারপর হচ্ছে ওয়াই জেড তল, তারপর হচ্ছে কত জেড এক্স তল, এবং এক্স ওয়াই তল বরাবর কাজ করবে কে এ আই প্লাস হচ্ছে বি জে, এই দুইটা ভেক্টর, ঠিক আছে। এরকম আকারে থাকলেই দেখো আই এবং যে যোগফল আকারে আছে বা বিয়োগফল, তখনই তুমি বলবা কি এক্স অক্ষ এক্স ওয়াই তলে অবস্থান করছে। আবার যদি তোমাকে বলে ওয়াই জেড তল, তাহলে দেখো ওয়াই মানে কি জে না, তাহলে এখানে দেখো বি জে, হ্যাঁ, আর জেড এর জন্য কি হবে সি কে, এটা হচ্ছে। আবার জেড এক্স, তাহলে জেড এর জন্য কি কে, তাহলে এখানে দেখো সি কে, হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার এক্স এর জন্য কি পাচ্ছে, এক্স এর জন্য হচ্ছে এ আই। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে, বলবে যে কোন অক্ষ বরাবর কোনটা কাজ করছে। তো তোমাকে এখানে আমি বলে দিলাম a vector equal to 3i plus 2j plus 3k। তো তোমাকে বললাম যে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তলে কে কাজ করছে বলতো? আই এবং জে এর অংশ নিবা, তাহলে 3i প্লাস হচ্ছে 4j, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর এক্স ওয়াই তলে কাজ করছে। তো তল মানেই এক্স এর জন্য আই, ওয়াই এর জন্য জে, তাহলে দুইটা সমস্যা এখানে যেটা থাকবে ওটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এইগুলো আমাদের একক ভেক্টরের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা দেখলাম যে স্থানাঙ্ক দেওয়া থাকলে কীভাবে একক ভেক্টর কনভার্ট করতে হয়। আবার তোমাকে দুইটা একক ভেক্টর দেওয়া আছে, দেখো সাপোজ হচ্ছে পি তুমি পাইলা, ঠিক আছে, পি স্থানাঙ্ক পাইলা, কিউ স্থানাঙ্ক পাইলা, তাহলে দুইটা একক ভেক্টর প্রকাশ করো। তোমাকে পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তোমাকে বললো যে পি কিউ, এই পি কিউ ভেক্টর বের করো। তাহলে তুমি কি করবা? এই যে ও পি ভেক্টর নিবা, আর কি পাইলা ও কিউ ভেক্টর নিবা, ঠিক আছে। তাহলে শেষে আছে কোনটা? প্রথমে আছে কি ও পি না, তাহলে এখানে তোমার হচ্ছে পি কিউ, এই পি কিউ সমান হয়ে যাবে কত? এই যে ও কিউ মাইনাস হচ্ছে ও পি, ঠিক আছে। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। দেখো এই যে পি কিউ ভেক্টর কি হবে? শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। তাহলে তোমাকে পি ও কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, তখন তোমাকে ও পি এবং ও কিউ ট্রান্সফর্ম করতে হবে। দেন পি কিউ সমান কি হবে? পি কিউ সমান হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। দেখো প্রথমে যেটা থাকে ওইটা বিয়োগ হবে, প্রথমে যেটা থাকবে ওইটা কি হবে? বিয়োগ হবে, ঠিক আছে। আবার দেখো একটা ভেক্টর এরকম থাকবে, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই, এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর অংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর উপাংশ, এটা একক ভেক্টর আকারে প্রকাশ করা আছে। তাহলে এটার মান কি হবে? রুট ওভার আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার, ঠিক আছে। এবার এই ভেক্টর একক ভেক্টর, দেখো কোন ভেক্টর একক ভেক্টর আমরা কিভাবে পাই? একক ভেক্টর এটা সমান হচ্ছে কোন একটা ভেক্টর তাকে তার মান দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে ভেক্টর, তার মান দিয়ে ভাগ করলাম, তাহলে কি পেলাম? একক ভেক্টর পেয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তী কনসেপ্টটা কিন্তু আর একটু দেখবো বিস্তারিত, ঠিক আছে। তো অবশ্যই এটা দেখবা, ঠিক আছে। তো আমরা এখানে একক ভেক্টরের কনসেপ্টগুলো কিন্তু প্রশ্নগুলো সলভ করতে করতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আমাদের একটা প্রশ্ন আছে, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে, সূর্যোদয় কোন দিকে হয় বলো তো? সূর্য ওঠে আমরা জানি পূর্ব দিকে, সূর্য ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? তাহলে পশ্চিম দিকে অস্ত যায়, তার মানে আমরা এখানে বলে দিচ্ছি পূর্ব দিক, তোমাকে বলে দিচ্ছে। দেখো তাহলে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে এত মিটার, তার মানে আমাদের পূর্ব দিক ধরলাম, এদিকে পূর্ব দিকে গেল। দেখো এটা হচ্ছে কি তার পূর্ব দিক, এটা হচ্ছে তার পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক। তো এই বরাবর গেছে কত? 4 মিটার। এবার বলছে দক্ষিণ দিকে 3 মিটার, দক্ষিণ দিকে আমরা কি এদিকে পূর্ব, এদিকে উত্তর দক্ষিণ, তাহলে দক্ষিণ দিকে গেল এদিকে কত মিটার? 3 মিটার গেল। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব স্বর্ণের মধ্যে পার্থক্য কত? অতিক্রান্ত দূরত্ব এবং স্বর্ণের মধ্যে পার্থক্য কত? দেখো তো অতিক্রান্ত যে দূরত্ব হবে সেটা হচ্ছে টোটালি যোগফল, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোটালি যোগফল। দূরত্ব, এই দূরত্ব মানে কি র্যান্ডমলি তুমি যোগ করে দিবা, যতটুকু গেছো ততটুকু যোগফল, 4 যোগ 3 ইকুয়াল কত? 7। আর স্মরণ, এই স্মরণ মানে কি? এই স্মরণ মানে তোমার যে স্টার্টিং পয়েন্ট এবং তোমার যে ইন পয়েন্ট এদের মধ্যবর্তী দূরত্ব, তোমার স্টার্টিং পয়েন্ট এবং তোমার যে তোমার হচ্ছে পয়েন্ট, এটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে তুমি গিয়ে কোন দিকে গেছো? দেখো একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার গেল, যাওয়ার পরে সে দক্ষিণ দিকে 3 মিটার গেছে। দেখো এখানে একটু বিষয়টা, এখানে তোমার এরকম হয় না, বিষয়টা ছিল হচ্ছে এরকম। সে প্রথমে কি করলো? সূর্যের দিকে তোমার হচ্ছে গেল কি 4 মিটার, এই পর্যন্ত আসছে 4 মিটারে, ঠিক আছে। তো 4 মিটার আসার পরে আবার কি করলো? সে এদিকে এদিকে আবার কত গেলো? 3 মিটারে যাত্রা শুরু করলো, 3 মিটারে যাত্রা শুরু করলো, ঠিক আছে। এবার হচ্ছে সে এখানে আসে, অবস্থান আছে, সে শুরু করছিল কোন থেকে? এখান থেকে না? তো আলটিমেটলি এখান থেকে যে স্টার্টিং পয়েন্টটা হবে সেটাই তোমার হচ্ছে আমাদের দূরত্ব, সেটা হচ্ছে কি আমাদের দূরত্ব।
তাহলে দেখো এতটুকু ছিল 4 মিটার এবং এতটুকু কত হলো 3 মিটার, তাহলে এটা 4, এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে, তাহলে লম্বার ভূমি দেওয়া আছে না, তাহলে মধ্যবর্তী দূরত্ব s, এটা সমান s সমান হবে হচ্ছে √4 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার, তার মানে এটা কত 16 যোগ 25, তাহলে এটা কিন্তু 5 হচ্ছে, এটা কত 5, তাহলে তোমার দূরত্ব কত পাইছো, দূরত্ব পাইছো হচ্ছে 7 আর সরণ কত 5, তাহলে মধ্যবর্তী পার্থক্য কত হচ্ছে দেখো তো 7 - 5 ইকুয়াল কত হচ্ছে 2, তাহলে এটা পার্থক্য কত হবে 2 হবে, ঠিক আছে, পার্থক্য হবে 2। তাহলে এখনো মনে হয় আমার বুঝোনি তোমরা। দেখো সরণ কখন বের করতে, সরণ হচ্ছে তুমি এখান থেকে আসো এখানে, তারপর গেছো হচ্ছে এখানে, তো যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো এবং যেখানে এসে শেষ হয়েছে এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সরণ, এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত s, আর দূরত্ব মানে হচ্ছে d, এটা হচ্ছে তুমি যতটুকু গেছো না কেন ওদের s1 + s2 এটা যোগফল করলে d পেয়ে যাবা, আর s এর জন্য তোমাকে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, তাহলে তোমার এই যে এতটুকু আসছে কত 4 মিটার, তারপর এখান থেকে এতটুকু গেছো 3 মিটার, তাহলে 4 আর 3 তোমাকে দেওয়া আছে, তাহলে লম্বার ভূমি না, তাহলে এটাকে অতিভুজ, তাহলে s সমান কি হবে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এইভাবে কিন্তু বের করতে হয়, ঠিক আছে। তাহলে তুমি সরণ পাইলা হচ্ছে 5 মিটার, 5 মিটার এবং d পাইলা কত, d দুটা যোগফল 7 আর 3 যোগফল 7 মিটার, তাহলে দুটার পার্থক্য কত হবে s - d সমান কত 7 - 5 ইকুয়াল কত 2 মিটার 2, এটাই কিন্তু আলটিমেটলি आंसर, ঠিক আছে, এটাই বোঝানোর চেষ্টা করছে। তো আশা করি বুঝতে পারছো সরণ এবং এর পার্থক্য। এবার দেখো এটা আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের ওই যে অবস্থান ভেক্টর সাহায্যে, ঠিক আছে, এ বি দেওয়া আছে, এ বি ও বি এর মান কত তোমার এ বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টরের মান ইকুয়াল টু হোয়াট তোমাকে বের করতে বলছে, তাহলে আমাদের এ বি ভেক্টর ইকুয়াল টু কত হবে, এ বি ভেক্টর এটা সমান আলটিমেটলি দেখো প্রথমে আছে কি ও এ না, তাহলে ও বি ভেক্টর থেকে ও বি অবস্থান ভেক্টর থেকে আমাদের কি ও এ ভেক্টর বাদ দিতে হবে, তার মানে আলটিমেটলি তুমি দেখো এখানে i প্লাস 3j প্লাস হচ্ছে 2k মাইনাস, অনেক সময় দেখবা যে আই তুমি অবশ্যই যোগ বিয়োগের সময় আই এর সাথে আই যোগ করবা অথবা আই এর সাথে আই বিয়োগ জে এর সাথে যোগ বিয়োগ এরকম কিন্তু সিকোয়েন্স মিল রাখবা, ঠিক আছে। থ্রি আই প্লাস জে মাইনাস 2k, তো এখানে দেখো আমাদের কত আসছে বিয়োগ করে দাও, তাহলে i - 3i, তাহলে আলটিমেটলি কত দেখো 2i হচ্ছে না -2i হচ্ছে, ঠিক আছে না। তারপর দেখো এখানে i শুধু যে আছে বিয়োগ করতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3j মাইনাস j, তার মানে কত প্লাস 2j, তারপর দেখো এখানে প্লাস 2k আছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 4k, তাহলে তুমি এবি ভেক্টর পাইলা কত, এবি ভেক্টরটা পাইলা, তাহলে এবি ভেক্টর মান কি হবে i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার সবগুলো স্কয়ার করে দাও, -2 এটার পর স্কয়ার প্লাস j এর সহগের পর স্কয়ার 2 এর পর স্কয়ার যোগ 4 এর পর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি কত 2 2 4 4 4 4 যোগ 4 যোগ 16, এখানে √24, তো এরকম একটা মান তুমি পাবা, ঠিক আছে। তো এইভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়, ঠিক আছে। অবস্থান ভেক্টরগুলো চাইলে এইভাবে বের করবা, এ বি দেওয়া আছে, এ বি ভেক্টর টোটালটা এটা সমান কি হবে তুমি এভাবে লিখতে পারো, তুমি হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এভাবে লিখতে পারো, কিন্তু এটার অ্যান্সার হচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এটার মান বের করব জাস্ট। এরপরে আসো এক্স ওয়াই সমতলে, দেখো তো কি বলছে, দেখো আমরা কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাকে বললাম, তোমাকে এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই সমতল মানে আমরা কি বলছিলাম, এক্স ওয়াই সমতল আই এবং জে এর পার্টটা নিব, তাহলে এক্স ওয়াই সমতল মানে কি এই অংশটুকু হচ্ছে আমাদের এক্স ওয়াই সমতল, তো দৈর্ঘ্য বলছে, তার মানে দৈর্ঘ্য মানে কি মান, দৈর্ঘ্য মানে হচ্ছে মান, তাহলে এক্স ওয়াই সমতলে কাজ করছে কে, এক্স ওয়াই সমতলে কেডা কেডা আছে দেখো 6i প্লাস হচ্ছে 8j, এবার এটার মান লাগবে দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য সমান কি হবে মান মানে কি 6 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার, দেখো 36 আর 64 মানে কত 100, তাহলে 100 কে রুট করলে কত হয় 10, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 10 এইভাবে, ঠিক আছে। এক্স ওয়াই বললেই আই এবং জে এর পার্ট নিবা, ওয়াই জেড বললে জে এবং কে এর পার্ট নিবা, যদি তোমাকে জেড এক্স বলে তাহলে কি নিবা আই এবং কে এর পার্ট নিবা, ঠিক আছে। এবার আমি যদি তোমাকে বলতাম জেড এক্স সমতলে, তাহলে জেড এক্স সমতলে কি আছে বলো তো, জেড এক্স সমতলে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 8, আচ্ছা আই এবং জে পার্ট নিবা, আই এবং জে, তাহলে 6i মাইনাস 5k, তোমাকে যে বলতাম ওয়াই জেড সমতলে, তাহলে কি হইতো 8j মাইনাস 5k,
ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই সমতলগুলা হিসাব করতে হবে। এরপরে আসো 3i - 4 যে এত ভেক্টরটির মান কত, তো মান আমরা তো ইজিলি বের করতে পারবো তাই না। তো মান কত হবে, রুট ওভার 3 মানে কত 9 যোগ 16 যোগ হচ্ছে 144, তার মানে এখানে গেলে আলটিমেটলি তোমার হচ্ছে 169 হয়, রুট ওভার 169, তার মানে অ্যান্সার কত হবে, এবার আসো 4 নম্বর। রেজা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে উত্তর দিকে গেল হচ্ছে, উত্তর দিকে গেল কত 15 কিলোমিটার, উত্তর দিকে সে 15 কিলোমিটার গেল। কোন দিকে গেছে, উত্তর দিকে, দিকটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ। তারপর পশ্চিম দিকে গেছে, দেখো লম্বভাবে পশ্চিম দিকে গেছে 10 কিলোমিটার। এবার দক্ষিণ দিকে সে আরো 5 কিলোমিটার গেল। সর্বশেষে পূর্ব দিকে আবার সে 10 কিলোমিটার অতিক্রম করলো। এখন বাড়ির কোন দিকে সে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমরা সুন্দর মতো দেখো করি। তাহলে প্রথমে আমরা স্টার্ট করলাম, ঠিক আছে, এখানে যাত্রা শুরু করলাম। পূর্ব পশ্চিম আমরা দিয়ে নিই, দেখো এটা আছে পূর্ব পশ্চিম দিয়ে নিলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিলাম। তো বের হইলো, বাড়ি থেকে বের হলে প্রথমে সে উত্তর দিকে 15 কিলোমিটার, তো উত্তর দিকে গেল 15 কিলোমিটার, এটা কত 15 কিলোমিটার গেল। এবার এখান থেকে আসার পরে সে কি করলো, পশ্চিম দিকে গেল। তাহলে পশ্চিম দিকে আমরা পূর্বের দিকে, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে তোমার পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। তাহলে এই যে 15 আসার পরে কি করলো, সে দক্ষিণ পশ্চিম দিকে গেল তাই না, পশ্চিম দিকে। তাহলে এখান থেকে সে কি করলো, পশ্চিম দিকে গেল 10 কিলোমিটার, এতটুকু কত হলো 10 কিলোমিটার। আচ্ছা এবার দক্ষিণ দিকে, মানে এখান থেকে আবার দক্ষিণ দিকে এদিকে না, তাহলে দক্ষিণ দিকে কোন দিকে গেল 5 কিলোমিটার, তাহলে এই দিকে সে গেল কত, এই যে 5 কিলোমিটার, ঠিক আছে। এবার আবার কত আসলো 5 কিলোমিটার। সর্বশেষে আবার পূর্ব দিকে গেল, পূর্ব দিক মানে কি নিচের দিকে না, এই যে নিচের দিকে, এই যে নিচের দিকে চলে আসলো, নিচের দিকে কত, এই যে এখানে হচ্ছে এর অবস্থান, ঠিক আছে। এটা কত 10 কিলোমিটার। এখন নিজের বাড়ির কোন দিকে সে দাঁড়িয়ে আছে, তো বাড়ি থেকে বের হলো, তো বাড়ি থেকে বের হয়ে সেটা উত্তর দিকে, দেখো তো এটা আসলে কোন দিকে আছে, এটা আছে কোন দিকে, উত্তর দিকে জায়গায় আছে না, উত্তর দিকের মধ্যে কিন্তু আছে। দেখো এই বাড়ি কিন্তু এই দিকে আছে, এই যে এখান থেকে, এখানে আছে বাড়ি, বাড়ি থেকে কোন দিকে আছে, উত্তর দিকে না, বাড়ি থেকে উত্তর দিকে আছে না, বাড়ি থেকে উত্তর দিকে আছে, এই যে এখানে আমাদের বাড়ি, আর ও লোকটা এখানে দাঁড়ায় আছে, তাহলে কোন দিকে, উত্তর দিকে। যদি আমার এখানে বাড়ি ছিল, এখানে থাকতো তাহলে কি হতো পশ্চিম দিকে, যদি এখানে থাকতো তাহলে কি হলো দক্ষিণ দিকে, যদি এখানে থাকতো তাহলে কি হতো পূর্ব দিকে, এখানে আছে এর জন্য কি উত্তর দিকে, ঠিক আছে। এটা কি হলো উত্তর দিকে অবস্থান, এটা কি হতো, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ এবং এটা হচ্ছে পূর্ব, বুঝছো। তো এইভাবে কিন্তু চিত্র আঁকাইতে হবে, এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে তোমাকে অবশ্যই চিত্র আঁকাতে হবে। দেখছো প্রথমে আসলো 15 কিলোমিটার উত্তরে, তাহলে উত্তরে গেলাম, আর উত্তর থেকে আরো কি 10 কিলোমিটার পশ্চিমে গেল, তাহলে পশ্চিমে গেলাম, আর পশ্চিম থেকে আবার কি হলো দক্ষিণে গেল, তাহলে দক্ষিণে গেলাম, এই যে দক্ষিণে আসলাম। এবার দক্ষিণ থেকে আরো 5 উত্তর পূর্ব, তাহলে নিচের দিকে আসলো না, নিচের দিকে। তার বাড়ি কিন্তু এই যে এখান থেকে যাত্রা শুরু করছে সে, বাড়ি এখানে, তাহলে এখানে কি সামনে বরাবর না, এদিকে না, তাহলে এদিকে গেলে কি সে হচ্ছে উত্তর দিকে অবস্থান করছে, এই যে এদিকে উত্তর দিকে অবস্থান করেছে, ঠিক আছে। তো এইটা হলো কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু ভাই, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবা, ভালো মতো তাহলে অ্যান্সার করতে পারবে। দেখো মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি হয়, তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো, এ ভেক্টরের দিকে একক ভেক্টর, এটার দিক কোনটাকে বলতো, এর দিক কিন্তু এ ভেক্টরের দিকেই, এ ভেক্টরের দিকে বা সমান্তরালে, এ ভেক্টরের দিকে বা সমান্তরালে, ঠিক আছে। তো অনেক সময় তোমাকে লব্ধির দিকে একক ভেক্টর বের করতে বলে, ঠিক আছে, লব্ধির দিকে একক ভেক্টর। তাহলে দেখো কোনো ভেক্টরের লব্ধি আর এটার সমান কি হচ্ছে a প্লাস বি না, a প্লাস বি, তাহলে লব্ধির দিকে আর এর দিকে, লব্ধির দিকে আর এর দিকে একক ভেক্টর, তাহলে আর এর দিকে একক ভেক্টর কি হবে, আর ভেক্টর ডিভাইড বাই আর ভেক্টরের মান, এটাই সমান হচ্ছে লব্ধির দিকে একক ভেক্টর, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কি a প্লাস বি বের করবা ভেক্টর মাধ্যমে, a প্লাস বি ভেক্টর করবা, ঠিক আছে, a প্লাস বি বের করে ওটার মানকে ভাগ করবা। দেখো যদি তোমাকে এরকম দেওয়া থাকে a ভেক্টর ইকুয়াল, সাপোজ a ভেক্টর ইকুয়াল হচ্ছে i প্লাস 2j, হ্যাঁ, প্লাস হচ্ছে 3k, এবং হচ্ছে b ভেক্টর এটা সমান তোমার দেওয়া আছে i প্লাস j প্লাস k, তখন কিন্তু তুমি আর এই আর সমান কিন্তু ডিরেক্ট যোগ করে দিবা, ঠিক আছে, i এর সাথে i যোগ করবা। দেখো a ভেক্টর b ভেক্টর যোগ মানে কি, i এর সাথে i যোগ, j এর সাথে j যোগ, k এর সাথে k যোগ, তাহলে i যোগ করলে কত হয় 2i প্লাস হচ্ছে এখানে দেখো 3j প্লাস হচ্ছে 3 আর আগে 4k, ঠিক আছে। এবার এটা কিন্তু ভেক্টর পেলে, এবার এটার মান দিয়ে ভাগ করলে তুমি কিন্তু আলটিমেটলি আর এর একক ভেক্টর পেয়ে যাবা। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লব্ধির দিকে একক ভেক্টর, লব্ধির দিকে একক ভেক্টর প্রশ্ন কিন্তু আসে অনেক সময়, ঠিক আছে। তাহলে লব্ধির দিকে একক ভেক্টর, তাহলে অবশ্যই এ বি এরকম একক ভেক্টর আকারে দেওয়া থাকলে লব্ধি সমান কি জাস্ট দুইটা যোগফল কিন্তু লব্ধি,
এবার আসলে এ ভেক্টর দেওয়া আছে, দুই ভেক্টর দেওয়া আছে, তাহলে এ টু এ মাইনাস, এটার অ্যান্সার তাহলে আনলিমিটেড কি, আমরা প্রথমে এ কে টু এ সমান বের করব। তাহলে এটা দেখো টু এ, আমরা দুই এই যে টু এ মাইনাস বি এই ভেক্টরটাকে বের করতে হবে, ঠিক আছে। দেখো টু এ বলছে, তার মানে এর সাথে দুই গুণ করে দিবা, তাহলে দুই গুণ করলে কত হয়, টু আই প্লাস হচ্ছে ফোর জে প্লাস হচ্ছে কত টু কে, এটা পাইলা। মাইনাস বি ভেক্টর, বি ভেক্টর দেখো কত থ্রি আই প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে ফোর কে। যোগ বিয়োগের সময়ও আয়ের সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে, বিয়োগের ক্ষেত্রেও সেম। তো দেখো এখানে টু আই আছে, এখানে দেখো প্লাস মানে আছে মাইনাস থ্রি আই হচ্ছে, তাহলে মাইনাস থ্রি আই প্লাস টু আই, তার মানে আলটিমেটলি কি এখানে মাইনাস আই হবে। এবার দেখো প্লাস ফোর জে প্লাস মানে আছে মাইনাস জে, তাহলে ফোর জে থেকে মাইনাস জে, তার মানে কত হবে প্লাস থ্রি জে। কে টু কে আছে প্লাস মানে আছে মাইনাস ফোর কে, তার মানে কি এখানে মাইনাস টু কে হবে। তো তোমাকে এটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। অতএব টু এ মাইনাস বি ভেক্টরের মান ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার, দেখো এক নয় দশ, দশ চারের রুট আবার 14, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখো দেওয়া আছে সি নাম্বার। তো এইভাবে কিন্তু এগুলো ইজিলি বের করা যায়।